আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এডুকেশনের আজকের ক্লাসে। আজকে আমরা কথা বলবো ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে। সো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে তোমাদেরকে বলে নেই যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে ইংরেজরা বা দেখা যাচ্ছে ওলন্দাজরা, দিনেমাররা বা দেখা যাচ্ছে পর্তুগিজরা কেন এসেছিল বা ইউরোপীয় বণিকরা বা কেন এসেছিল। কারণ আমাদের ভারতবর্ষ কিন্তু অনেক সম্পদে ভরপুর ছিল। তুমি মশলা বলো, রেশম শিল্প বলো, কিংবা তুমি অন্য কোনো সম্পদ বলো, আমাদের ভারতবর্ষ কিন্তু অনেক সম্পদের প্রাচুর্যে ভরপুর ছিল। তো সেই সম্পদের প্রাচুর্যে ভরপুর থাকার কারণেই দেখা যাচ্ছে যে ইউরোপীয়রা কিংবা হচ্ছে আরব বণিকরা বা অন্যান্য জায়গা থেকে বণিকরা আমাদের এই ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে আসতো। তো সেই সূত্রেই পর্যায়ক্রমে পর্তুগিজরা, তারপরে ইংরেজরা, ওলন্দাজরা, দিনেমাররা এবং সর্বশেষ ফরাসিরা আমাদের এই ভারতবর্ষে এসেছিল। কিন্তু তারা কি শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিল? একদমই না। ব্যবসা বাণিজ্যের আড়ালে কিন্তু তাদের একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? এই দেশে একটা পার্মানেন্ট প্রভাব বিস্তার করে থাকা। তো চলো আমরা জেনে নেই যে প্রথমে কারা এসেছিল। তো সবার আগে প্রথমে যারা আসে তারা হচ্ছে পর্তুগিজরা। পর্তুগিজরা আমাদের এই ভারতবর্ষে প্রথমে আসে। কিভাবে আসে চলো জেনে নেই। পর্তুগিজরা বাংলায় ফিরিঙ্গি নামে পরিচিত। আমরা যাদেরকে ফিরিঙ্গি বলি তারাই হচ্ছে পর্তুগিজ। এবং এই পর্তুগিজরা অন্যান্য তাদের যে সাগরীয় অঞ্চলগুলো আছে সেগুলোতে তারা নিয়ন্ত্রণ হারিয়ে তারা একটা অল্টারনেটিভ পথ খুঁজে বের করার চেষ্টা করছিল, যে তারা কোন পথে আমাদের এই ভারতবর্ষে আসতে পারে। তো সেই ভারতে আসার জলপথটা কে আবিষ্কার করে? ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা তার 1498 খ্রিস্টাব্দের 20 মে পর্তুগিজ নামিক ভাস্কো দা গামা দীর্ঘপথ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ সে পাড়ি দিয়ে এসে সে কিন্তু আমাদের এই ভারতবর্ষের কালিকট বন্দর যেটাকে আমরা বলি, সেই কালিকট বন্দরে কিন্তু তিনি আসেন এবং তিনি এই জলপথটা আবিষ্কার করেন। এই কেপ অফ গুড হোপ বা হচ্ছে উত্তমাশা অন্তরীপটা পার হয়ে তিনি আসেন। তো তিনি যখন জলপথটা আবিষ্কার করলেন, জলপথ আবিষ্কার করার পরে কি হলো? স্বাভাবিকভাবে পর্তুগিজ বণিকরা আমাদের এই ভারতবর্ষে আসা শুরু করলো। কিন্তু আগে থেকে কি পর্তুগিজ বণিকরা আমাদের ভারতবর্ষে এসেছিল নাকি আরও বণিকরা ছিল? অবশ্যই আমি যেটা বললাম যে হচ্ছে আগে থেকে কিন্তু আমাদের এখানে আরব বণিক বলো বা হচ্ছে অন্যান্য যারা ইউরোপীয়, যারা দেখা যাচ্ছে অন্যান্য দেশের যারা বণিকরা ছিল তারা কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য করতে আসতো। তো পর্তুগিজরা যখন 1498 খ্রিস্টাব্দের 20 মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা তার এই আফ্রিকার উত্তমাশা অন্তরীপ পাড়ি দিয়ে যখন তিনি আমাদের কালিকট বন্দরে আসলেন, তখন তিনি কি দেখলেন? যে হচ্ছে আমাদের এই ভারতবর্ষ প্রচুর ধন সম্পদে, কিন্তু আমি যেটা বললাম প্রথমেই, আমাদের ভারতবর্ষে কিন্তু প্রচুর ধন সম্পদে প্রাচুর্য ছিল। ঠিক আছে? তো তিনি আসলেন এবং তিনি কিন্তু কালিকটের রাজা জামোরিন শাসক এবং হচ্ছে কোচির শাসকের দ্বন্দ্বের সুযোগ নিয়ে তিনি কিন্তু কালীঘাটের কাছে কিন্তু তিনি ফোর্ট ম্যানুয়েল নামে একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করেন। তাহলে তিনি আসার পরে তিনি যখন দেখলেন যে এখানকার রাজনৈতিক পরিস্থিতিটা একটু দুর্বল, একটু ঘোলাটে, তখন কিন্তু তিনি সেই সুযোগটাকে কাজে লাগান। এরপরে আসো যে পর্তুগিজ বণিক আলভারেজ কাব্রাল কালিকটের অবস্থানরত আরব বণিকদের হত্যা করে এবং কালিকটে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। অর্থাৎ আমি যেটা বললাম যে হচ্ছে পর্তুগিজরা কিন্তু একটু রুড ছিল, অর্থাৎ তারা কিন্তু দেখা যাচ্ছে যে জোর করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করানো কিংবা দেখা যাচ্ছে যে জোর করে দেখা যাচ্ছে তাদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিন্তু তারা একটু এগিয়ে ছিল। তো তারা কি করে? এখানে আসার পরে তারা হচ্ছে আরব বণিকদের সাথে একটা ঝামেলা করে এবং তারা কিন্তু সেই আরব বণিকদেরকে কিন্তু হত্যা করে। এরপরে 1505 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েল ফ্রান্সিসকো ডি আলমিডাকে ভারতবর্ষে ভাইসরয় নিয়োগ করে পাঠায়। অর্থাৎ এই আলমিডার কিন্তু একটা বড় ভূমিকা আছে। ততদিনে আলবুকার্কের নেতৃত্বে লোহিত সাগরের পাশাপাশি আমরা কিন্তু হচ্ছে অর্থাৎ পর্তুগিজরা ততদিনে লোহিত সাগরের পাশাপাশি পর্তুগিজরা কিন্তু হচ্ছে
মাস্কট সাগরের নেতৃত্ব দখল করে ফেলে। অর্থাৎ পর্তুগিজরা কিন্তু যেহেতু একটু রুড টাইপের ছিল, তো তারা কি করে, তারা হচ্ছে একের পর এক জায়গা দখল করা শুরু করে। ঠিক আছে, তো এই সাগরগুলো সেরকমই একটা জায়গা ছিল যে তারা যদি সাগরগুলো দখল করে ফেলতে পারে তাহলে তাদের পক্ষে কিন্তু এই ভারতবর্ষে আসা বা দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় বাণিজ্য করাটা কিন্তু একটু বেশি সহজ হয়ে যায়। তো তাদের এই নীতিটাকে, তাদের এই সাম্রাজ্যবাদী নীতিটাকে আমরা কি বলবো, নীল জল নীতি বলবো। তোমরা এটা খাতায় লিখে নিতে চাইলে লিখে নিতে পারো। অর্থাৎ পর্তুগিজদের যে এই সাম্রাজ্যবাদী নীতিটা, যে দখল করার নীতিটা, সেটাকে কিন্তু নীল জল নীতি বলা হয়। তো প্রশ্ন যদি আসে যে নীল জল নীতি কি, তখন তোমরা এক বাক্যে এইটা উত্তর করতে পারবে, জ্ঞানমূলক কিংবা অনুধাবনমূলকে। এরপর 1509 সালে আলবুকার ভারতে পর্তুগিজ বাণিজ্য কেন্দ্রগুলো শাসনকর্তা হয়ে আসেন। অর্থাৎ আলবুকার্কের কিন্তু একটা অনেক বড় ভূমিকা আছে। আলবুকার্ক কিন্তু ছিল একটা পর্তুগিজ হিরো, মানে তাদের কাছে হিরো। সো আলবুকার্ক কিন্তু হচ্ছে এই যে ভারতীয় উপমহাদেশে যে পর্তুগিজ সাম্রাজ্যের ভিত, সেটা কিন্তু আলবুকার্ক তৈরি করে দিয়ে যায়। এই জন্য আলবুকার্ককে বলা হয় ভারতীয় উপমহাদেশে পর্তুগিজ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। অর্থাৎ প্রশ্ন যদি এরকম আসে যে ভারতীয় উপমহাদেশে পর্তুগিজ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তোমরা কিন্তু অবশ্যই উত্তর করবে আলবুকার্ক, কারণ আলবুকার্ক তার প্রভাব প্রতিপত্তিগুলা এভাবেই তৈরি করেছিল। তো দেখো 1509 সালে তারা কি করে, তারা হচ্ছে আলবুকার্ক ভারতে পর্তুগিজ বাণিজ্য কেন্দ্রগুলো শাসনকর্তা হয়ে আসেন এবং তিনি আসার পরে কিন্তু একটা বিশাল নৌবহর গঠন করেন। অর্থাৎ পর্তুগিজদের কিন্তু মূল শক্তিটাই কি ছিল, যে নৌ শক্তি। আমি যেটা তোমাদেরকে বললাম যে তারা হচ্ছে লোহিত সাগর দখল করে, বা তারা হচ্ছে সাগরগুলোর দিকে তারা নজর দেয়। ঠিক আছে, কারণ সাগর কি, সাগর তখন তো আর এরকম দেখা যাচ্ছে প্লেন ছিল না যে উড়ে উড়ে চলে আসবে, তাই না? তো তখন যাতায়াতের মাধ্যমে ছিল হচ্ছে সাগর। তো সাগর দখল করে ফেলা মানে কি, যে একটা বিশাল অংশের কিন্তু প্রভাব বিস্তার করা। তো দেখো যে পর্তুগিজ শক্তি ও বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। এছাড়াও 1511 সালে মালাক্কা দখল করেন। মালাক্কা মানে হচ্ছে কি, শ্রীলঙ্কা। মালাক্কা দখল করেন এবং 1512 সালে বেনারিস্তম দুর্গ ও 1515 সালে হরমুজ দখল করে ফেলেন। আলবুকার্কের এই সাম্রাজ্যবাদী নীতিকে নীলজল নীতি বলে। মূলত আলবুকার্কি ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের ভিত্তি গড়ে দিয়েছিলেন। 1580 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরও পর্তুগিজদের হুগলিতে বাণিজ্য কুঠি নির্মাণ করার অনুমতি দেয়। অর্থাৎ পর্তুগিজদের যখন আস্তে আস্তে একটু প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকলো, তখন কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থা, সেটার কিন্তু তারা সুযোগ নিয়ে তারা কিন্তু অনেক জায়গায় তাদের বাণিজ্য কুঠিটা নির্মাণ করে। তো এই আলবুকার্কি কিন্তু এই পর্তুগিজ সাম্রাজ্যবাদী নীতিটাকে প্রতিষ্ঠিত করে। তারপরে আসো, পর্তুগিজদের জবরদস্তিমূলক ধর্মান্তকরণ, দস্যুতা এবং অত্যাচার বেড়ে গেলে সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান তাদেরকে হুগলি থেকে বিতাড়িত করে। অর্থাৎ তারা যে এই যে হুগলিতে বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল, সেটা কি মুঘল সম্রাট আকবরের সময়ে, সেটা কিন্তু শাহজাহানের সময়ে এসে কিন্তু তারা সেখান থেকেই উল্টে বিতাড়িত হয়ে যায়। এরপরে দেখো যে 1616 খ্রিস্টাব্দে আরাকান রাজ সন্দীপ এর ফিরিঙ্গি অধিনায়ক গঞ্জালেসকে বিতাড়িত করে সন্দ্বীপ দখল করে নেন। ঠিক আছে, এরপরে পরবর্তীকালে বাংলার সুবাদার শায়েস্তা খান চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করতে শুরু করেন। অর্থাৎ পর্তুগিজদের এই সব অত্যাচার, এই যে জোর জবরদস্তিমূলক তাদের হচ্ছে ধর্মান্তকরণ, তারপরে হচ্ছে এই যে তাদের দস্যুতা কিংবা তাদের এই অত্যাচারগুলোর কারণে দেখা যাচ্ছে যে ভারতীয় উপমহাদেশের যারা নাগরিক ছিল তারা অতিষ্ঠ হয়ে যায়, এবং সেই অতিষ্ঠতা থেকেই বা সেই বিরক্তি থেকেই কিন্তু পর্তুগিজরা একে একে তাদের যেসব বাণিজ্য কুঠি ছিল বা তাদের যেসব দখলকৃত জায়গা ছিল সেগুলো থেকে কিন্তু তারা বিতাড়িত হতে শুরু করে। এরপরে আসো ওলন্দাজ। তো পর্তুগিজদের পরেই কারা আসে? ওলন্দাজরা আসে। ওলন্দাজরা কিন্তু হচ্ছে হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসী বলা হয় ওলন্দাজদেরকে। 1595 খ্রিস্টাব্দে প্রথম নেদারল্যান্ডসের বণিকদের আফ্রিকার উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে সুদূর ভারতের দিকে তারা যাত্রা করে। এখন একটা বিষয় দেখো, মজার বিষয়, যে এখানেও কিন্তু আফ্রিকার উত্তমাশা অন্তরীপের কথা চলে আসছে। অর্থাৎ আরবরা যখন তাদের ওই সাগরের দখলটা যখন তারা নিয়ে ফেললো, তখন কিন্তু পর্তুগিজরাই সর্বপ্রথম চিন্তা করে কি, যে আমাদের একটা অল্টারনেটিভ
পথ লাগবে ভারতবর্ষে আসার জন্য বা ভারতীয় উপমহাদেশে আসার জন্য, তখন কিন্তু তারা সেই অল্টারনেটিভ পথটা কী বের করে, সেটা হচ্ছে এই আফ্রিকার উত্তমাশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ। তো এই উত্তমাশা অন্তরীপ হয়েই কিন্তু পর্তুগিজরাও আসে, একইভাবে কিন্তু এই উত্তমাশা অন্তরীপ হয়ে কিন্তু হচ্ছে আরব বণিকরাও কিন্তু আসে। এরপরে আরব বণিকরা এই উত্তমাশা অন্তরীপ হয়ে কিন্তু হচ্ছে ওলন্দাজ, দিনেমার, তারপরে একই সাথে ইংরেজ, এরা কিন্তু এই পথটা ব্যবহার করে কিন্তু আসে। তো দেখো ভারতে আসে এবং হচ্ছে ওলন্দাজরা ভারতে আসে এবং তারা 1605 খ্রিস্টাব্দে এবং 1605 খ্রিস্টাব্দে তারা হচ্ছে কালিকট এবং নাগাপট্টমে বাণিজ্য কুঠি নির্মাণ করে। অর্থাৎ তারা এসে কালিকটে বাণিজ্য কুঠি নির্মাণ করে এবং নাগাপট্টমে। তো 1635 খ্রিস্টাব্দে দেখো যে তারা তাদের প্রথম বাণিজ্য কুঠিটা নির্মাণ করে পশ্চিমবাংলার হুগলির কাছে চুঁচুড়ায়। ঠিক আছে, তাহলে ওলন্দাজরা তাদের প্রথম বাণিজ্য কুঠি কোথায় নির্মাণ করে? চুঁচুড়ায় নির্মাণ করে, হুগলির কাছে চুঁচুড়ায়। ঠিক আছে, কারণ হুগলিতে তো তখন অন্য প্রভাব ছিল, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা চুঁচুড়াটাকে বেছে নেয় বাণিজ্য কুঠির জন্য। তো দেখো ভারতে ওলন্দাজরা প্রথমে ইংরেজদের সাথে চুক্তি করে রেশমি সুতা, সুতি কাপড়, চাল, ডাল ও তামাক এদেশ থেকে রপ্তানি করার এবং অন্যান্য এশীয় পণ্য মশলা আমদানি করার। এরপরে 1759 সালে বিদারার যুদ্ধে পরাজিত হয়ে তারা বুঝতে পারে যে ইংরেজদের বিরুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। বিদারার যুদ্ধের কথা এখানে কেন আসলো, এটা কিন্তু সামনে আরও আসবে, এটা ইম্পর্টেন্ট। কারণ ওলন্দাজরা দেখা যাচ্ছে যে এই বিদারার যুদ্ধের পরেই তারা বুঝতে পারে যে ইংরেজদের সাথে তারা পেরে উঠবে না, কারণ ইংরেজরা কিন্তু ততদিনে 1759 সালের কথা বলছি। ঠিক আছে, ইংরেজরা কিন্তু ততদিনে কি অনেকটা শক্ত একটা অবস্থানে চলে গেছিল। এরপরে দেখো দিনেমার। সো ওলন্দাজদের পরে দিনেমাররা আসে এবং দিনেমাররা দেখা যাচ্ছে যে ডেনমার্কের অধিবাসীকে দিনেমার বলা হয়, তোমরা সবাই হয়তো জানো। এনাদেরকে হচ্ছে ড্যানিশ নামেও ডাকা হয়, অনেক সময় অনেকে ড্যানিশ নামেও ডাকতে ভালোবাসে। সো 1616 খ্রিস্টাব্দের 17ই মে ড্যানিশ 1616 খ্রিস্টাব্দের 17ই মে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়। ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করার পরে কিন্তু তারা ভারতে আসে বাণিজ্যের জন্য এবং তারা দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলার ত্রিবাঙ্কুরে বাণিজ্য কুঠি নির্মাণ করে। এটা কিন্তু মাঝে মধ্যে এমসিকিউতে চলে আসতে পারে। ঠিক আছে, কারণ এই ত্রিবাঙ্কুর জায়গাটা কিন্তু একটু, যেহেতু নামটা একটু ইউনিক, দেখা যাচ্ছে যে আমরা হুগলির নাম শুনলাম, চুঁচুড়ার নাম শুনলাম, কিন্তু দেখা যাচ্ছে যে যখন কোনো একটা প্রশ্ন তোমাকে আটকানোর জন্য দিয়ে দিবে তখন কিন্তু তোমাকে এই জিনিসটা খুব ভালো করে আয়ত্ত করতে হবে। 1620 সালে তারা আসে এবং তারা হচ্ছে ত্রিবাঙ্কুরে তাদের প্রথম বাণিজ্য কুঠিটা নির্মাণ করে। এরপরে 1839 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে, 1845 খ্রিস্টাব্দে ত্রিবাঙ্কুর এবং ফ্রেডরিক্সনগর এবং অন্যান্য ভারতীয় অঞ্চলে কিন্তু ইংরেজরা কিনে নেয়। অর্থাৎ ইংরেজরা উল্টে তাদের থেকে অঞ্চলগুলো কিনে নেয়, কারণ ইংরেজরা তো ততদিনে শক্তিশালী হয়ে গিয়েছিল তাদের প্রয়োজন অনুযায়ী। এরপরে আসো যে ইংরেজরা আসে। ইংরেজরা কি করে, 1599 সালে একদল ব্রিটিশ বণিক একটি কোম্পানি গঠন করে। সেই কোম্পানিটার নাম কি তোমরা সহজভাবে মনে রাখবা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অত বড় কোনো নাম মনে রাখার দরকার নাই, কারণ ওই বড় নামটা লাগে না, এই কারণে আমি ইনক্লুড করিনি। তো দেখো যে 1599 সালে তারা এইটা গঠন করে এবং 1600 সালে কিন্তু তারা একটা 1600 সালের 31শে ডিসেম্বর তারা কিন্তু রানীর কাছ থেকে প্রথম সনদটা পায় যে ঠিক আছে তোমরা এবার ব্যবসা করতে যেতে পারো। তো এই সনদটা পাওয়ার পরে তারা কি করে, তারা হচ্ছে ব্যবসা করার জন্য তখন হচ্ছে তারা ভারতের অভিমুখে যাত্রা করে 1601 খ্রিস্টাব্দে এবং যথারীতি 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিংস ব্রিটেনের রাজা প্রথম জেমসের এক সুপারিশপত্র নিয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হয়। অর্থাৎ দেখো তুমি এখানে একটা জিনিস দেখো যে হচ্ছে তোমাকে যদি প্রশ্ন করে, খুব ভালোভাবে লক্ষ্য করো, তোমাকে যদি প্রশ্ন করে 1608 খ্রিস্টাব্দে ইংরেজরা কবে আসে বা ভারতবর্ষে তারা কখন আসে, 1608 খ্রিস্টাব্দে, তুমি কিন্তু কখনোই লিখবে না 1601, কারণ 1601-এ কি তারা হচ্ছে রওনা দেয়, 1601-এ রওনা দেয়, কিন্তু তারা 1601-এই যে ভারতবর্ষে চলে আসে তা কিন্তু না, তারা 1608 খ্রিস্টাব্দে প্রথম সম্রাট জাহাঙ্গীরের কাছে কি তাদের সুপারিশপত্রটা নিয়ে আসে যে আমরা এখানে ব্যবসা করতে চাই।
তো এরপরে হচ্ছে তারা কি পশ্চিম ভারতের সুরাটে এবং একটি শক্তিশালী বাণিজ্য কুঠি নির্মাণ করে ফেলে এবং 1623 সালে সম্রাট জাহাঙ্গীরের সাথে একটি চুক্তি অনুযায়ী তারা মুঘল সাম্রাজ্যের সর্বত্র বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি লাভ করে। অর্থাৎ তুমি একটা জিনিস দেখো যে তারা কিন্তু শুরুতে এসে কি তাদের সুবিধাগুলো আদায় করে নিচ্ছে। তারা কিন্তু শুরুতে এসে তাদের এই যে শুল্কবিহীন যে বাণিজ্য চুক্তিটা সেটা কিন্তু তারা মুঘল সম্রাট জাহাঙ্গীরের থেকে কিন্তু তারা আদায় করে নিয়েছিল। এরপরে দেখো যে 1686 সালে মুঘল শাসকদের সাথে তাদের প্রত্যক্ষ সংঘর্ষের কিন্তু সূত্রপাত হয়। অর্থাৎ তারা তো আর বাণিজ্য করার জন্য আসে নাই, দেখা যাচ্ছে তারা তাদের প্রভাব প্রতিপত্তিগুলো খাটানোর জন্যও কিন্তু এখানে কাজ করেছিল। তাই তাদের সাথে মুঘল সম্রাটের একটা প্রত্যক্ষ সংঘর্ষের সূত্রপাত কিন্তু এখান থেকেই তৈরি হয়। এরপরে আসো 1690 সালে ইংরেজদের সাথে শান্তি স্থাপিত হয় এবং ইংরেজরা এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা ছিলেন কি জব চার্নক। তিনি হচ্ছে মাত্র 1200 টাকায় ভাগীরথী নদীর তীরের কলকাতা, সুতানটি এবং গোবিন্দপুর এই 3টি গ্রাম তিনি হচ্ছে কিনে নেন। মাত্র 1200 টাকায় কিনছিল, অবাক লাগে শুনতে, বাট এটাই সত্যি। মাত্র 1200 টাকায় তিনি হচ্ছে এই 3টি গ্রাম ক্রয় করেন, কলকাতা, সুতানটি এবং হচ্ছে গোবিন্দপুর নামের 3টি গ্রাম তিনি কিনে নেন এবং সেখানেই পরে ব্রিটিশ ভারতের রাজধানী মহানগর কলকাতার গোড়াপত্তন হয়। অর্থাৎ এটা কিন্তু অনেক সময় তোমার দেখা যাচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে চলে আসতে পারে যে কলকাতা নগরীর গোড়াপত্তন কিভাবে হয়। তখন তুমি এইভাবে উত্তর করবে যে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েকজন কর্মকর্তা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা জব চার্নক মাত্র 1200 টাকায় ভাগীরথী নদীর তীরের এই 3টি গ্রাম কলকাতা, সুতানটি এবং গোবিন্দপুর নামের 3টি গ্রাম তিনি কিনে নেন এবং সেখানেই পরে তিনি কি কলকাতা নগরী প্রতিষ্ঠা হয়। সো এরপরে 1700 সালে নির্মাণ করা হয় ফোর্ট উইলিয়াম দুর্গ। অর্থাৎ 1700 সালে আর কি নাম দেওয়া হয়, আগে থেকেই নির্মাণ কাজ শুরু হয়েছিল। তো 1700 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ আত্মপ্রকাশ করে। 1717 খ্রিস্টাব্দে দুর্বল মোগল শাসক সম্রাট ফরুখ শিয়র ইংরেজদের বাংলা, মাদ্রাজ এবং বোম্বাইয়ে মাত্র 3000 টাকার বিনিময়ে বাণিজ্য করার অনুমতি দেন। মানে বাণিজ্য করার অনুমতি দেন বলতে কি বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন মাত্র 3000 টাকার বিনিময়ে। এটা তিনি 1717 খ্রিস্টাব্দেই অনুমতিটা দিয়েছিলেন ফরাসিরা। তো দেখো সবার শেষে কারা আসে? ফরাসিরা। সবার প্রথমে কারা আসে? পর্তুগিজরা। তুমি যখন পড়তে গেলে তুমি হচ্ছে পর্তুগিজদের এবং ফরাসিদের যে আসার যে ঘটনাটা বা তাদের যে আসার প্রেক্ষাপটটা সেটা তুমি খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে, কারণ এই দুটা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। পর্তুগিজদের থেকে প্রশ্ন আসে তোমরা জানো, কিন্তু ফরাসিদের থেকেও প্রশ্ন আসতে পারে, অনেক সময় চলে আসতে পারে। সো আমরা সব কিছুর প্রস্তুতি রাখবো। তো দেখো যে হচ্ছে উপমহাদেশে আগত ইউরোপীয় জাতিগুলোর মধ্যে ফরাসিদের অবস্থান একেবারে শেষে, মানে তারা একদম শেষে ছিল, শেষের সারিতে ছিল। 1642 খ্রিস্টাব্দে কার্ডিনাল রিলেশু ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন এবং 1668 সালে তারা সুরাটে পৌঁছে এবং সেখানে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে। তুমি দেখো একটা জিনিস যে বাণিজ্য কুঠির নামগুলো কিন্তু বারবার কমন চলে আসছে। বারবার তুমি একটা জিনিস দেখবা যে বাণিজ্য কুঠি তুমি ম্যাক্সিমাম যেগুলো দেখবা সেগুলো কিন্তু কমন নাম খুবই। সুরাট, তারপরে হচ্ছে হুগলির পরে আরও কিছু নাম আছে আমরা সামনে পাবো। তো বাণিজ্য কুঠির নামগুলা কিন্তু একদমই কমন। সো বাণিজ্য কুঠি নিয়ে যদি কোনো প্রশ্ন চলে আসে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আশা করি তুমি সেটা উত্তর করতে পারবা। এরপরে দেখো যে তারা হচ্ছে ফার্স্টে হচ্ছে বিজাপুরের সুলতানের নিকট থেকে হচ্ছে তারা পন্ডিচেরিটা দখল করে নেয়। এই পন্ডিচেরিতে পরে তারা হচ্ছে খুব শক্তিশালী অবস্থান নিয়েছিল। এরপরে হচ্ছে তারা 1760 সালে তাদের হচ্ছে এই 1760 সালে হচ্ছে তারা পন্ডিচেরি দখল করে নেয় এবং বাণিজ্যিকভাবে তারা লাভবান হতে ব্যর্থ হয়, কিন্তু তারা অবশেষে 1769 সালে ফরাসি সরকার ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত ঘোষণা করেন। ঠিক আছে, এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি যে ইংরেজদের সাথে কিন্তু ফরাসিদের তখন একটা যুদ্ধ হচ্ছিল। যুদ্ধটা হচ্ছে আমরা যদি বলি যে হচ্ছে 7 বর্ষব্যাপী যুদ্ধ।
ঠিক আছে। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওখানে যখন ফ্রেঞ্চ সরকার যখন সেখানে অর্থ ব্যয় করছিল বা সেখানে যখন তাদের শক্তিটা ব্যয় করছিল, তারা কিন্তু আর এই ভারতীয় উপমহাদেশের দিকে নজর দেওয়ার কিন্তু সময় পায় নাই। ঠিক আছে, যে এদিকে আর কেন নজর দিবে, ওদিকে তাদের যুদ্ধ নিয়ে তাদের যান বাঁচে না তাদের। ঠিক আছে, সো সেই কারণেই দেখা যাচ্ছে যে তারা তাদের এইখান থেকে তলবিদলপা গুটায় নাই। এবং এখানেও কিন্তু হচ্ছে 3টা যুদ্ধ হয়। এখানে ইংরেজদের সাথে কিন্তু ফরাসিদের 3টা যুদ্ধ হয়। প্রথম কর্ণাটকের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। বাট এই 3টা যুদ্ধের কোনোটাই কিন্তু তেমন একটা ফলপ্রসূ ছিল না। আর এই 3টা যুদ্ধ নিয়ে খুব একটা প্রশ্ন আসতেও দেখা যায় না। সো এই 3টা যুদ্ধ নিয়ে অনেক বড় ইতিহাস দেওয়া আছে, ওইটা পড়ার দরকার নাই, তোমরা হালকা একটু দেখবা, এছাড়া আর ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই। তো দেখো যে হচ্ছে তাদের এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধের প্রভাবে ভারতের পন্ডিচেরি ফরাসি উপনিবেশ নিয়ে ইঙ্গো ফরাসির দ্বন্দ্ব চলতেই থাকে এবং দক্ষিণাত্যের কর্ণাটকে পরপর 3টি ইঙ্গো ফরাসির যুদ্ধে ফরাসিরা পরাজিত হলে ভারতে ফরাসি সাম্রাজ্যের স্থাপনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। অর্থাৎ তারা কি, তাদের লেজগুটায় তারা পালায় যায়, সোজা কথা। তো তারপরে আসো ভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, তো ভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ভূমিকাগুলো ছিল সেগুলো আমরা এখন একটু দেখব। তো দেখো যে হচ্ছে 1640 খ্রিস্টাব্দে ব্রিটিশ বণিকরা দক্ষিণ ভারতের করমণ্ডল উপকূলে স্থানীয় শাসকদের কাছ থেকে কিন্তু একটা ঘাঁটি দখল করে নেয় এবং ওই ঘাঁটিটাকেই তারা পরে সমৃদ্ধ একটা নগরীতে পরিণত করে। সেই নগরীটার নাম কি বলতে পারবা? সেই নগরীটার নাম হচ্ছে মাদ্রাজ। আমরা মাদ্রাজ অনেক শুনি না? সো মাদ্রাজের নাম কিন্তু অনেকেই শুনি আমরা। সো মাদ্রাজ, সেই নগরীটাই হচ্ছে মাদ্রাজ। মাদ্রাজে তাদের অনেক শক্তিশালী একটা ঘাঁটি ছিল। এটা নিয়ে হয়তো তোমাদের একটা এমসিকিউ আছে, আমি যদি দেখাতে পারি দেখাবো। তো এই মাদ্রাজ নামে পরিচিত হয়। এই মাদ্রাজ পরে ইংরেজদের একটি শক্তিশালী বাণিজ্যিক ও সামরিক ঘাঁটি হয়ে ওঠে। একসাথে মারাঠা ও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা বুদ্ধিমানের কাজ নয় বিবেচনা করে বাংলার মুঘল শাসক 1690 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে সন্ধি করে এবং সন্ধি শর্ত অনুযায়ী ইংরেজরা এই প্রদেশে বার্ষিক 3000 টাকা শুল্কের বিনিময়ে কিন্তু বাণিজ্য করার একটা অনুমতি পেয়ে যায়। তো দেখো এরপরে তখন কিন্তু হচ্ছে যে মারাঠা দস্যু ছিল, মারাঠা দস্যুদের কারণে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে বাংলার যারা মানুষ ছিল তারা কিন্তু অতিষ্ঠ ছিল। তো একসাথে তো মারাঠাদেরকে আর ইংরেজদেরকে ডিল করা পসিবল না, যার কারণে ইংরেজদের তারা তৎকালীন বাংলার মুঘল শাসক তিনি হচ্ছে অনুমতি দিয়ে যায় যে ঠিক আছে তোমরা এখন শুল্কবিহীন বাণিজ্য করতে পারো, বা হচ্ছে 3000 টাকা কি, এটা তো শুল্কবিহীনই, 3000 টাকার বিনিময়ে তোমরা ফ্রিলি বাণিজ্য করতে পারো। এই ঘটনার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জব চার্নক, ওই যে বললাম 1200 টাকায় তিনি হচ্ছে 3টা গ্রাম কলকাতা, সুতানটি এবং হচ্ছে গোবিন্দপুর নামে 3টি গ্রাম তিনি হচ্ছে জমিদারি সত্ত্ব কিনে নেন। এভাবেই গোড়াপত্তন হয় কলকাতা শহরের। আর এই কলকাতায় একদিন হয়ে ওঠে ব্রিটিশ ভারতের রাজধানী এবং জব চার্নক কিন্তু হচ্ছে ব্রিটিশ সরকারের ইচ্ছা অনুযায়ী সেখানে একটি সুরক্ষিত দুর্গ কিন্তু তিনি নির্মাণ করেন। ঠিক আছে, ফোর্ট উইলিয়াম দুর্গ আমি তোমাদেরকে একটু আগেই বললাম। এরপরে আসো তাদের শক্তি আরও বৃদ্ধি পায় যখন 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফরুখ শিয়ার ইংরেজ কোম্পানিকে বিনা শুল্কে বাংলা, মাদ্রাজ ও বোম্বাই সহ সর্বত্র বাণিজ্য করার অনুমতি দেন। সম্রাট ফরুখ শিয়ার একটু দুর্বল ছিল, তো যার কারণে তিনি অনুমতি দিয়ে দেন। এরপরে এছাড়াও তিনি 38টা গ্রাম ইজারা দেন ইংরেজদেরকে। কয়টা গ্রাম ইজারা দেন? 38টা। তোমরা যখন সৃজনশীল প্রশ্ন লিখবে তখন তোমরা কিন্তু এই তথ্যগুলো ইনক্লুড করবে। দেখো 1717 খ্রিস্টাব্দ, মানে সালটা কিন্তু মনে রাখা খুব একটা কঠিন কিছু না। তুমি যখন খাতায় জিনিসগুলো নোট করবে তখন তুমি সাল ওয়াইজ নোট করবে। আচ্ছা ঠিক আছে, 1717 খ্রিস্টাব্দে এইটা করছিল, 1690 খ্রিস্টাব্দে এইটা করছিল। যখন তুমি এইভাবে জিনিসগুলোকে মনে রাখবা তখন কিন্তু জিনিসটা সহজ হয়ে যায় খুব ইজিলি। তো এরপরে আসো পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের পটভূমিটা কি, যে হচ্ছে আওরঙ্গজেবের দক্ষিণাত্য অভিযানের সময় থেকে মুর্শিদ কুলি খান এখানে স্বাধীন নবাবী আমলের সূচনা করেন। অর্থাৎ এখানে কিন্তু শুরু থেকে একটা স্বাধীন নবাবী আমলের সূচনাই হয়েছিল, কারণ তারা দেখা যাচ্ছে যে মুঘল সম্রাটকে যে কর দেওয়ার যে ব্যাপারটা চলে আসে তারা কিন্তু সেটা সচরাচর করে না। তো দেখা যাচ্ছে যে বা করলেও দেখা যাচ্ছে কম, অনেক সময় টালবাহানা দেয় যে না এখন পাঠাইতে পারবো না, ডাকাতের ভয়, এই ভয় ওই ভয়, টালবাহানা করে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা মোটামুটি এই বাংলার যে প্রদেশটা ছিল সেটা কিন্তু স্বাধীনই ছিল বলা যায়। এরপরে
বাংলায় তাদের ব্যবসা প্রতিপত্তি ক্রমে বাড়িয়ে তোলে এবং পরবর্তীতে মুঘল শাসক সম্রাট ফররুখ সিংহ ইংরেজদের আর বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার জমিদারি প্রদান, এমনকি টাকশালে তাদের যে মুদ্রা নির্মাণ করার অনুমতি যখন তারা দিয়ে ফেলে তখন কিন্তু তারা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। অর্থাৎ ইংরেজদেরকে কিন্তু আমরাই দেখা যাচ্ছে যে আমাদের যে রাজনৈতিক দুর্বলতা, সেই রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু ইংরেজরা এখানে কিন্তু তাদের যে প্রভাব প্রতিপত্তিটা সেটা কিন্তু তারা খাটায়, কারণ তারা নিজেদের মুদ্রা তৈরি করে, তাদের হচ্ছে বাণিজ্য কুঠি নির্মাণ করে, আবার দেখা যাচ্ছে যে যেটা আমি বললাম যে হচ্ছে তারা আস্তে একটা দুর্গ নির্মাণ করে ফেলে, ঠিক আছে, এবং তারা বিভিন্ন জায়গায় কিনে ফেলতে শুরু করে, কিনে নিতে শুরু করে, ঠিক আছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে ইংরেজরা এই ক্ষেত্রে একটু রুড ছিল। তো এটাই সোফার হচ্ছে পটভূমি। এরপরে উপর্যুপরি মারাঠা আক্রমণ, আফগান সেনাদের হচ্ছে বিদ্রোহ এবং বাংলার নবাবীর উত্তরাধিকার নিয়ে সংঘাতের কারণে আলীবর্দী খান এক পর্যায়ে উদীয়মান ব্রিটিশ শক্তির সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষের পরিবর্তে আপোষের নীতি গ্রহণ করেন। অর্থাৎ আলীবর্দী খান কিন্তু একটু বিচক্ষণ ছিলেন। তিনি যখন দেখলেন যে হচ্ছে এত সমস্যা একসাথে ডিল করা পসিবল না, তিনি কিন্তু সেই জায়গাটায় তিনি হচ্ছে আপোষের নীতি গ্রহণ করে কিন্তু তিনি এটাকে হ্যান্ডেল করেন। এরপরে শুরু হয় ইংরেজদের আধিপত্য বিস্তার। অর্থাৎ আলীবর্দী খান কিন্তু একটা ফরমান জারি করে যে যখন ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব বা দেখা যাচ্ছে যে ইউরোপীয় বণিকরা যখন দেখা যাচ্ছে যে বাংলায় দেখা যাচ্ছে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে যেতে থাকে, তখন কিন্তু তিনি একটা ফরমান জারি করে সবাইকে সতর্ক করে দেন এবং তিনি কিন্তু তাদের কাছ থেকে জরিমানাও আদায় করেন। এরপরে আসি যে 1756 সালে নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার মসনদের উত্তরাধিকার নিয়ে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়। অর্থাৎ নবাব আলীবর্দী খান 1756 সালেই মৃত্যুবরণ করেন এবং তার যে সিংহাসন, এই সিংহাসনের নিয়ে কিন্তু দ্বন্দ্বটা শুরু হয়। এবং নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না বিধায় দ্বন্দ্বটা আরও বেশি ঘনীভূত হয়। তার ছিল 3টা কন্যা সন্তান। এইটা একটু ভালো করে মাথায় গেঁথে নাও যে তার ছিল 3টা কন্যা সন্তান। 3টা কন্যার নাম কি? 3টা কন্যার নাম হচ্ছে মেহেরুন্নেসা, অর্থাৎ যাকে আমরা চিনি ঘসডি বেগম নামে, মাইমুনা এবং আমিনা। অর্থাৎ এই 3টা কন্যা সন্তানের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে মেহেরুন্নেসা ছিল কি সবচেয়ে বড় সন্তান ছিল, ঠিক আছে। তবে এই মেহেরুন্নেসার কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না। তিনি কার পুত্রকে তিনি পালিত পুত্র হিসেবে নেন? তিনি হচ্ছে মাইমুনার যে পুত্র, মাইমুনার পুত্র ছিল কে? শওকত জং, ঠিক আছে। তো তিনি শওকত জংকে নিজের পালিত পুত্র হিসেবে গ্রহণ করেন। এদের মধ্যে কিন্তু একটা মেহেরুন্নেসা অর্থাৎ আমরা যাকে চিনি ঘসডি বেগম নামে এবং আমিনা ক্ল্যাশ ছিল। তো দেখো যে 1756 সালে যখন হচ্ছে নবাব আলীবর্দী খান যখন মারা গেলেন, তারপরে কিন্তু হচ্ছে তিনি মারা যাওয়ার আগে কিন্তু এই বাংলার মসনদের যে উত্তরাধিকার তিনি সেটা নির্বাচন করে গিয়েছিলেন। বাংলার মসনদের উত্তরাধিকার তিনি নির্বাচন করে গিয়েছিলেন এবং সেই উত্তরাধিকার হলো হচ্ছে আর কেউ না, সিরাজউদ্দৌলা। কিন্তু এখানে আমি যেটা বললাম যে ঘসডি বেগমের কিন্তু একটা রাগ ছিল, তো সেখান থেকে কিন্তু ঘসডি বেগম এর যে ষড়যন্ত্র সেটার কিন্তু উত্থান হয়। 1756 সালের 9 এপ্রিল কিন্তু মাত্র 23 বছর বয়সে, অর্থাৎ খুবই কম বয়স ছিল, মাত্র 23 বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হিসেবে মুর্শিদাবাদের সিংহাসনে বসেন। এরপরে আসো নবাব সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে আরোহণ করলেন, তিনি তখন বুঝতে পারলেন যে এখানে ষড়যন্ত্রগুলো কি হচ্ছে। অর্থাৎ তিনি প্রাসাদ ষড়যন্ত্রের আভাস যেমন পেলেন, তিনি ইংরেজদের ষড়যন্ত্রের আভাস পেলেন। তিনি ফার্স্টে যেটা করলেন সেটা হচ্ছে যে ঘসডি বেগমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। অর্থাৎ তিনি ঘসডি বেগমকে তার নিজের প্রাসাদ থেকে কিন্তু তিনি তুলে নিয়ে এসে নজরবন্দি করেন এবং শওকত জংয়ের কিন্তু বিদ্রোহ দমন করেন এবং তাকে হত্যা করেন। শওকত জং কিন্তু তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহ দমন করে তিনি হচ্ছে শওকত জংকে হত্যা করেন। এরপরে আসি যে তিনি যখন ইংরেজদের প্রভাব প্রতিপত্তি কিংবা শক্তির সাথে পেরে উঠছিলেন না, তখন কিন্তু তিনি এই আলীনগরের সন্ধিটি করেন। এই আলীনগরের সন্ধি ছিল নবাবের জন্য অনেক অপমানজনক, কারণ এই আলীনগর সন্ধি শর্তগুলো তার কাছে ভালো লাগেনি এবং যদিও তার কাছে ভালো লাগেনি কিন্তু তাও কি করার, শর্তগুলো মেনে নিতে হয়েছিল। অর্থাৎ শর্তগুলো কী ছিল একবার এক নজরে দেখে নেই। নবাব সিরাজউদ্দৌলা দিল্লির সম্রাটের কাছ থেকে প্রাপ্ত ইংরেজদের সব ধরনের বাণিজ্যিক সুযোগ সুবিধা স্বীকার করে নেবেন। শর্তগুলো কী ছিল দেখো, যে নবাব সিরাজউদ্দৌলা দিল্লির সম্রাটের কাছ থেকে প্রাপ্ত ইংরেজদের সব ধরনের বাণিজ্যিক সুযোগ সুবিধা স্বীকার করে নেবেন। নবাবের কলকাতা আক্রমণের সময় ইংরেজ কোম্পানি এবং কর্মচারীদের
যেসব পণ্যদ্রব্য এবং আসবাবপত্র লুণ্ঠিত হয়েছিল সেগুলো তিনি ফেরত দিবেন এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিবেন। নবাব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কলকাতায় দুর্গ নির্মাণ করার অনুমতি দিবেন এবং নবাব কোম্পানিকে মুদ্রা প্রচলনের অনুমতি দিবেন। তো এই শর্তগুলা নবাবের জন্য ছিল অপমানজনক, কারণ এখানে তিনিই ক্ষতিপূরণ দিচ্ছেন, এখানে তো তার কোনো ক্ষতিপূরণ দেওয়ার কারণ নেই, তাই না? তো এরপরে আসো যে পলাশির যুদ্ধের কারণ, এটা কিন্তু অনেক সময় সৃজনশীলে চলে আসে যে পলাশির যুদ্ধের কারণগুলো কি কি ব্যাখ্যা করো। তো পলাশির যুদ্ধের কারণগুলো চলো দেখে নেই। সিরাজউদ্দৌলার প্রতি ইংরেজদের সম্মান প্রদর্শন না করা, অর্থাৎ সিরাজউদ্দৌলা যখন মসনদে আরোহণ করে তখন কিন্তু ইংরেজরা তাকে কি যে একটা উপহার উপঢৌকন পাঠানোর যে নীতি ছিল সেই নীতিটা কিন্তু তারা মানেনি, অর্থাৎ তারা সিরাজউদ্দৌলাকে উপহার পাঠায়নি বা কোনো উপঢৌকন পাঠায়নি কিংবা তাকে স্বীকৃতি দেয়নি। এরপরে আসো যে দুর্গ নির্মাণ সংক্রান্ত নবাবের আদেশ না মানা, অর্থাৎ নবাব কিন্তু দুর্গ নির্মাণ করতে কিন্তু তিনি নিষেধ করেছিলেন। এরপরেও দেখো যে তারা দুর্গ নির্মাণ করেছে নবাবের আদেশ অমান্য করে। সো অবভিয়াসলি এখানে এটা নবাবের কাছে এটা অবশ্যই একটা রাগের কারণ। এরপর আসো যে হচ্ছে নবাবের বাণিজ্য সংক্রান্ত আদেশ অমান্য করা, অর্থাৎ তিনি যে শুল্ক নির্ধারণ করে দিয়েছিলেন সেই শুল্কে তার সাথে হচ্ছে বাণিজ্য না করা, তারা সেই মুঘল সম্রাটের আদেশ নিয়েই পড়ে আছে। তো এরকম হলে তো চলবে না। তারপরে হচ্ছে ঘসেটি বেগম এবং শওকত জংয়ের ষড়যন্ত্র, অর্থাৎ এই ঘসেটি বেগম আর শওকত জং কিন্তু একটা বড় ভূমিকা রেখেছিল প্রাসাদ ষড়যন্ত্রের ক্ষেত্রে। ঘসেটি বেগম শওকত জং দুজনেই। তো শওকত জংকে তো পরবর্তীতে হত্যা করা হলেও ঘসেটি বেগম কিন্তু ইংরেজদের সাথে মিলে একটা প্রত্যক্ষ ষড়যন্ত্রে জড়িত ছিল। এরপরে দেখো কলকাতায় কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া, অর্থাৎ এই কৃষ্ণদাস কিন্তু কি করে, এই কৃষ্ণদাস কিন্তু তাদের যে হচ্ছে এই কৃষ্ণদাস কিন্তু তাদের যে রাজকোষ আছে এই রাজকোষ কিন্তু সে লুট করে পালিয়ে যায়, এরপরে সে ইংরেজদের কাছে যে আশ্রয় নেয়। তো ইংরেজরা তাকে ফেরত দিতে চায় না, অস্বীকৃতি জানায়, ঠিক আছে? তো এইটাও কিন্তু একটা কারণ ছিল। এরপর হচ্ছে ইংরেজদের সন্ধির শর্তভঙ্গ, অর্থাৎ আলীনগরের সন্ধির যে শর্তগুলো ছিল সেগুলো ভঙ্গ করা, এবং হচ্ছে সমসাময়িক বাংলার কুলসিত রাজনীতি, অর্থাৎ এখানে পলিটিক্স একটা রোল প্লে করেছিল। এক নজরে চলো পলাশি যুদ্ধের কারণগুলো দেখে নেই। সিরাজউদ্দৌলার প্রতি ইংরেজদের সম্মান প্রদর্শন না করা, এটা একটা কারণ হচ্ছে যে সিরাজউদ্দৌলা যখন মসনদে বসেছিল তখন কিন্তু ইংরেজরা যে একটা উপহার পাঠানোর রীতি থাকে সেটা কিন্তু তারা পাঠায়নি, বা উপঢৌকন পাঠানোর যে একটা নীতি থাকে সেটা কিন্তু তারা পালন করেনি। এরপরে আসো দুর্গ নির্মাণ সংক্রান্ত নবাবের আদেশ না মানা, অর্থাৎ তারা কিন্তু তাদের ফায়ার পাওয়ার বলো বা তাদের যে শক্তি বলো সেটাকে কিন্তু তারা বৃদ্ধি করেছিল। নবাবের বাণিজ্য সংক্রান্ত আদেশগুলো না মানা, ঘসেটি বেগম অর্থাৎ যেই আলীবর্দী খানের যে হচ্ছে বড় মেয়ে ছিল ঘসেটি বেগম মেহেরুন্নেসা যাকে আমরা বলছি, এবং হচ্ছে শওকত জংয়ের প্রাসাদ ষড়যন্ত্র, এটাও একটা কারণ। তো শওকত জংকে তো পরে নবাব সিরাজউদ্দৌলা হত্যা করে, কিন্তু এরপরেও এখানে হচ্ছে ঘসেটি বেগম ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এরপরে কলকাতায় হচ্ছে কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া, অর্থাৎ এই কৃষ্ণদাস কি বিপুল পরিমাণ ধন সম্পদ নিয়ে কিন্তু সে পালিয়ে যায় এবং সে ইংরেজদের কাছে আশ্রয় নেয়, এবং ইংরেজরা তাকে ফেরত দিতে চায় না, কৃষ্ণদাসকে তারা ফেরত দিতে চায় না। তো এইটাও কিন্তু নবাবের কাছে একটা রাগের কারণ ছিল, ইংরেজদের সাথে সন্ধি শর্তভঙ্গ এবং সমসাময়িক বাংলার কুলসিত রাজনীতি। এই কয়টা পয়েন্ট লিখলেই এনাফ যদি তোমাকে বলে যে পলাশির যুদ্ধের কারণগুলো। এরপর আসি পলাশির যুদ্ধের ঘটনাবলী। পলাশির যুদ্ধের ঘটনাবলীগুলো নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য মীর জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, রাজবল্লভ, উমিচাঁদ এবং তাদের যে আরও যারা অমাত্যবর্গরা ছিল তারা সবাই মিলে কিন্তু একটা ষড়যন্ত্র পরিকল্পনা করে এবং রবার্ট ক্লাইভকে প্রস্তাব দেয়। 2.25 কোটি টাকার বিনিময়ে ইংরেজরা মীর জাফরকে নবাব হতে সাহায্য করবে, এই মর্মে কিন্তু তারা একটা চুক্তি করে। এরপরে আসো যে পলাশি যুদ্ধ যখন হয় তখন দেখো 1757 সালের 23শে জুন তারা কিন্তু হচ্ছে নবাবের দেখো 50টি কামান ছিল, ফায়ার পাওয়ারগুলো একবার দেখাই দিই, এবং 35,000 পদাতিক সৈন্য ছিল, 15,000 অশ্বারোহী ছিল, কিন্তু এদের বেশিরভাগই কি নিষ্ক্রিয় ছিল, এদের বেশিরভাগই কি ছিল মীর জাফরের আন্ডারে ছিল, ঠিক আছে, মীর জাফর ও রায়দুল্লভের আন্ডারে ছিল, এবং মোহনলাল বা হচ্ছে মীর মদন এদের আন্ডারে যারা ছিল, বা হচ্ছে সিনফ্রে ইনি কিন্তু ফরাসি একজন সৈনিক ছিল, তো সিনফ্রের অধীনে যারা ছিল তারাই হচ্ছে কেবলমাত্র যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল। এখানে ইংরেজদের ছিল 8টি কামান,
তারপরে 1200 দেশীয় সিপাহী এবং হচ্ছে 800 ইউরোপীয় গোলন্দাজ বাহিনী ছিল এবং পদাতিক সৈন্য ছিল। কিন্তু দেখো যে হচ্ছে ইংরেজরাই কিন্তু এই যুদ্ধটা আলটিমেটলি জিতে যায় এবং নবাব যখন হেরে যাওয়ার পরে সে হচ্ছে পালিয়ে যায় এবং 30 জুন তাকে বন্দি করা হয় এবং পরিশেষে 2 জুলাই রাতে মীরজাফরের পুত্র মিরন তাকে হত্যা করে। 1757 সালের 29শে জুন অবশেষে 1757 সালের 29শে জুন মীরজাফর যখন বাংলার মসনদে যখন সে বসলো, বাংলার মসনদে বসার পর কি সিরাজউদ্দৌলার পতন হলো, বা সিরাজউদ্দৌলাকে যেহেতু হত্যা করে ফেলেছে সে মীরজাফর এরপরে বাংলার মসনদে আরোহণ করে। তো দেখো সিরাজউদ্দৌলার পতনের কারণগুলো দেখো যে প্রথম কারণই কি, সিরাজউদ্দৌলার অদূরদর্শিতা, অর্থাৎ সে যে যুদ্ধের মাঝখানে যে সে যুদ্ধ বন্ধ করে দিতে বললো, বা দেখা যাচ্ছে যে তারা যখন একটা জিতবো পর্যায়ে ছিল তখন তিনি কিন্তু যুদ্ধ বন্ধ করে দিতে বলে। সমর কুশলতার অভাব, অর্থাৎ যুদ্ধের স্ট্র্যাটেজিতে কিছু ভুল ছিল। এরপরে আসি হচ্ছে বাংলার মানুষের নৈতিক স্থলন, অর্থাৎ বাংলার মানুষরা যদি তাকে সাহায্য করত সেই জায়গায় কিন্তু সে অবশ্যই জিততে পারত। ইংরেজের শক্তি সম্পর্কে উদাসীনতা, অর্থাৎ ইংরেজরা ধীরে ধীরে তাদের শক্তিটাকে বাড়িয়েছিল, এটাকে তিনি অতটা আমলে নিতে পারেননি। এরপরে হচ্ছে মীরজাফর এবং তার সহযোগীদের বিশ্বাসঘাতকতা এবং রবার্ট ক্লাইভের কুশলতা, অর্থাৎ রবার্ট ক্লাইভ কিন্তু একটা বড় রোল প্লে করে, ঠিক আছে। সো রবার্ট ক্লাইভ কিন্তু ইংল্যান্ডের হিরো, ঠিক আছে, ব্রিটিশদের কাছে সে কিন্তু হচ্ছে একজন হিরো, বাট আমাদের কাছে ভিলেন। এরপরে আসো পলাশী যুদ্ধের ফলাফল এবং তাৎপর্য। পলাশী যুদ্ধের ফলাফল হলো কি ফলাফল, আসলে পলাশী যুদ্ধের মধ্যে দিয়ে বাংলার স্বাধীন নবাবী আমলের শেষ হয় বা সমাপ্তি হয়। পলাশীর যুদ্ধে ইংরেজদের কূটকৌশল এবং সামরিক ক্ষমতার শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়, অর্থাৎ ইংরেজরা যে শক্তিশালী বা ইংরেজরাও যে আমাদের এই ভারতবর্ষে যে তারা প্রভাব বিস্তার করতে পারে এটা তারা পলাশী যুদ্ধের মাধ্যমে কিন্তু প্রমাণ করে ফেলে। তারপরে আসো যে হচ্ছে এই যুদ্ধের ফলে বাংলার ক্ষমতা বিভাজিত হয়ে দ্বৈত শাসনের সূত্রপাত হয়, অর্থাৎ ইংরেজরাই দ্বৈত শাসনের সূত্রপাত করে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে পলাশীর যুদ্ধ কিন্তু ছিল খুবই ছোট একটা যুদ্ধ, এটাকে অ্যাকচুয়ালি যুদ্ধ ওইভাবে বলা যায় না। যেমন ব্রিটিশ ইতিহাসবিদ মেলিসন কিন্তু বলেছে যে পলাশীর যুদ্ধের ফলাফল নির্ধারণী চূড়ান্ত লড়াই হলেও একে বড় যুদ্ধ মোটেই বলা যাবে না, ঠিক আছে। তো বড় যুদ্ধ কোনটা আমরা একটু পরে আসছি। তারপরে দেখো যে 5 নম্বর পয়েন্টটা কি, যে এই যুদ্ধে জয়ী হওয়ার সুবাদে বাংলার একচেটিয়া বাণিজ্য ইংরেজদের হস্তগত হয় এবং ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীরা কিন্তু আস্তে আস্তে সরে যেতে থাকে বা পিছু হটতে থাকে। এরপরে পলাশীর যুদ্ধের পর বাংলা থেকে ফরাসিরা সমূলে উৎপাদিত হয়, অর্থাৎ ফরাসিদের সাথে যে দীর্ঘদিন একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা কিন্তু এখানে অবসান হয়ে যায়, বা দেখা যাচ্ছে যে ফরাসিরা এখান থেকে কিন্তু তারা পালিয়ে যায়। এরপরে দেখো পলাশীর যুদ্ধের পরে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্যে দিয়ে বাংলার মধ্যযুগের অবসান ঘটে এবং আধুনিক যুগের সূত্রপাত হয়। এবং এইটাও সত্য, একই সাথে এটাও সত্য যে ইংরেজরা এই দেশের যে হচ্ছে আধুনিক যুগের যে সূচনা সেটা কিন্তু তারা করে দিয়ে যায়। তা অর্থাৎ তারা অন্যান্য অর্থনীতি, কূটনৈতিক অগ্রসর, যোগাযোগ ব্যবস্থা, আইন কানুন অনেক কিছু তারা হচ্ছে ডেভেলপ করে। বক্সারের যুদ্ধ, অর্থাৎ এইটাই কিন্তু চূড়ান্ত যুদ্ধ এবং এইটাই কিন্তু হচ্ছে বেশ বড় একটা যুদ্ধ। অর্থাৎ মীরজাফর যখন তার ব্যক্তিগত অলংকার, হীরা জহরত এইসব দিয়ে সে যখন হচ্ছে ইংরেজদের পাওনা পরিশোধ করে উঠতে পারছিল না, মানে তার একদম বাজে হাল হয়ে যায়, ঠিক আছে। সে অলরেডি ইংরেজদের কাছে অঙ্গীকার করা সে 1.5 কোটি টাকা, অলরেডি সে 1.5 কোটি টাকা পরিশোধ করার পরেও কিন্তু তাকে আরও অনেক কিছু ছেড়ে দিতে হয় ইংরেজদেরকে, যেটা মীরজাফর মেনে নিতে পারে নাই, যে হচ্ছে তাকে এইসব কিছু ছেড়ে দিতে হচ্ছে। এরপরে দেখো যে হচ্ছে ইংরেজ কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়েন তিনি কমপ্লিটলি। এরপরে মেদিনীপুরের শাসনকর্তা রাজা রামসিংহ, বিহারের শাসনকর্তা রাজা রামনারায়ণ এবং পূর্ণিয়ার শাসনকর্তা হাজির আলী মীরজাফরের সিংহাসনে আরোহণকে অবৈধ ঘোষণা করে তার বিরুদ্ধে বিদ্রোহ করে। অর্থাৎ মীরজাফরের বিরুদ্ধে যে বিদ্রোহ হয়নি তা কিন্তু না, বিদ্রোহ হয়েছিল। 1759 সালে বিদারার যুদ্ধে ওলন্দাজদের পরাজয় ঘটলে তার ওলন্দাজদের সাথে মিত্রতার চেষ্টা ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ মীরজাফর যখন দেখেছিল যে সে ইংরেজদের সাথে আসলে পেরে উঠছে না, তখন কিন্তু সে ওলন্দাজদের সাথে একটা মিত্রতা করার চেষ্টা করে। কিন্তু ওলন্দাজরা যখন এই বিদারার যুদ্ধে পরাজিত হয় তখন কিন্তু ওলন্দাজদের সাথে তার যে মিত্রতার চেষ্টা সেটা কিন্তু ব্যর্থ হয়।
এরপরে আসো, কোম্পানির প্রাপ্য মিটিয়ে মীর কাসিম আর্থিক স্বাবলম্বিতা অর্জনের দিকে নজর দেয়। অর্থাৎ এরপরে কিন্তু মীর কাসিম চলে আসে। মীর কাসিম নবাবকে ছেড়ে দিতে হয়, অর্থাৎ মির্জাফরকে তার নবাবিটা ছেড়ে দিতে হয়, এবং মির্জাফরকে কিন্তু ইংরেজরাই উৎখাত করে, যে কারণ মির্জাফর আর তাদেরকে প্রোভাইড করতে পারছিল না। মির্জাফর যেহেতু ভ্যালু প্রোভাইড করতে পারছে না, সেই জায়গায় অবশ্যই মীর কাসিমকে তারা যখন আনলো, মীর কাসিম সেখানে একটা ভ্যালু প্রোভাইড করলো। সেই ভ্যালুটা কি, যে হচ্ছে ঠিক আছে, যে সে কোম্পানির সকল প্রাপ্যগুলো মিটিয়ে দিল। কোম্পানির প্রাপ্য মিটিয়ে দেওয়ার পরে মীর কাসিম কিছু উদ্যোগ নিল। সেই উদ্যোগগুলো কি কি, সে ফার্স্টে কি করে, সে হচ্ছে মুর্শিদাবাদ থেকে রাজধানীটা মুঙ্গেরে স্থানান্তর করে। কারণ তিনি যে হচ্ছে, তখন ইংরেজদের একটা রুলস ছিল। রুলসটা কি, যে তোমাদের প্রাসাদে আমাদের একজন রেসিডেন্ট রাখতে হবে। তারা এটাকে বলতো রেসিডেন্ট, অর্থাৎ তোমাদের প্রাসাদে আমাদের একজন প্রতিনিধি থাকবে। তো সেই প্রতিনিধি তো আর এমনি এমনি রাখে নাই। সেই প্রতিনিধি কি করতো, যে তাদের শাসন কার্যে সে কিন্তু প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করত। তো এইটার কারণে কি হয়, যে এই রেসিডেন্টের এই যে সমস্যাটা, এই সমস্যাটা থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু এই মীর কাসিম তার হচ্ছে যে রাজধানীটা, সেটাকে কিন্তু সে স্থানান্তর করে ফেলে। এরপর হচ্ছে মীর কাসিম আরও কিছু উদ্যোগ নেয়, চলো আমরা দেখে আসি। মীর কাসিমের আরও কিছু উদ্যোগগুলোর মধ্যে তুমি বলতে পারো যে হচ্ছে তারা মীর কাসিম হচ্ছে অস্ত্র কারখানা নির্মাণ করে। তার হচ্ছে সেনাবাহিনীকে সেই ইউরোপীয় সেনাবাহিনীর আদলে প্রশিক্ষণ দেওয়ার সে হচ্ছে একটা চেষ্টা করে। কিন্তু দেখো যে এরপরেও কিন্তু হচ্ছে ইংরেজদের সাথে কিন্তু মীর কাসিমের একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। 1763 সালে তারা কিন্তু হচ্ছে কয়েকটা সংঘর্ষে কিন্তু তারা জড়িয়ে যায়। মীর কাসিমের অধীনে প্রায় 20,000 সৈন্য থাকা সত্ত্বেও কিন্তু তারা পেরে উঠছিল না। এরপরে দেখো, এই মেজর অ্যাডামসের নেতৃত্বে 10,000 ইউরোপীয় সৈন্য এবং 400 দেশীয় সৈন্য মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধ করে। মেজর অ্যাডামস মুঙ্গের দখল করলে মীর কাসিম অযোধ্যার পশ্চাৎপোষণ করেন, এবং তিনি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট শাহ আলমের কাছে কিন্তু তিনি সাহায্য প্রার্থনা করেন। অর্থাৎ তিনি যখন অযোধ্যায় তিনি যখন ফল ব্যাক করলেন তার সম্পদগুলো নিয়ে, এরপরে তিনি হচ্ছে কি অযোধ্যার নবাব এবং দিল্লির সম্রাটের কাছে কিন্তু তিনি সাহায্য প্রার্থনা করলেন, যে তাকে যেন একটু ব্যাকআপ প্রোভাইড করা হয়। এরপরে দেখো যে যুদ্ধ চলাকালেই কিন্তু ইংরেজরা আবার কি মির্জাফরকে কিন্তু নবাব বানিয়ে দিয়েছিল। অর্থাৎ মীর কাসিমের ওপর কিন্তু ইংরেজদের একটা রাগ ছিল, শুরু থেকে একটা রাগ ছিল। কারণ দেখো যে মীর কাসিম কি করে, যে তার যে প্রশাসনটা ছিল বা তার যে রাজ্যটা ছিল, সেটাকে সে কি ইংরেজ প্রভাব প্রতিপত্তি মুক্ত করার চেষ্টা করে। অর্থাৎ সে ইংরেজদের সেটাকে আলাদা রাখার চেষ্টা করে, কিন্তু সেটা পারে না, অবভিয়াসলি না পারারই কথা। এরপর আসো 1764 সালের 22 অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে মেজর হেক্টর মুনরোর নেতৃত্বে ইংরেজ বাহিনীর কাছে মীর কাসিম অযোধ্যা নবাবের বাহিনী এবং সম্রাট শাহ আলমের বাহিনী শোচনীয় পরাজয় ঘটে। অর্থাৎ পলাশির যুদ্ধ কিন্তু খুবই ছোট একটা যুদ্ধ ছিল। এটাকে তুমি অ্যাকচুয়ালি যুদ্ধ ওভাবে বলতে পারো না, কিন্তু পলাশির যুদ্ধের চূড়ান্ত পরিণতিটা কি ছিল, 1764 সালের এই বক্সারের যুদ্ধ। অর্থাৎ এই বক্সারের যুদ্ধের মাধ্যমে কিন্তু বাংলার যে স্বাধীন হওয়ার যে প্রচেষ্টা বা বাংলার যে স্বাধীনতার যে একটু হলেও যে স্ফুলিঙ্গ, সেটা কিন্তু নিভে যায়। এরপরে দেখো 1777 সালে দিল্লিতে দিনহীন অবস্থায় আসলে মীর কাসিমের মৃত্যু হয়। তো বক্সারের যুদ্ধ নিয়ে সোফার এতটুকু পড়লেই তোমাদের জন্য এনাফ। এবার তুমি বক্সারের যুদ্ধের কারণগুলো যদি একটু দেখতে যাই আমরা, তিনি হচ্ছে বার্ষিক 26 লক্ষ টাকা রাজস্ব প্রদানের অঙ্গীকার করে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে পরোয়ানা গ্রহণ করেন। এরপরে ইংরেজদের প্রতি মিত্রভাবাপন্ন সকল শ্রেণীর কর্মচারীদের তিনি কঠোর হাতে দমন করেন। এটাও কিন্তু একটা তাদের রাগের কারণ। অর্থাৎ যারা একটু ইংরেজদের দেখা যাচ্ছে যে কি ইংরেজদের প্রতি একটু মিত্রভাবাপন্ন ছিল, তাদের কিন্তু তিনি অপসারণ করেন। তিনি ইংরেজ প্রভাব মুক্ত করতে চেয়েছিলেন আমাদের এই তার প্রশাসনটাকে। এরপরে চুক্তি অনুযায়ী তিনি রাজধানী মুর্শিদাবাদের একজন ইংরেজ রেসিডেন্ট ছিলেন। এই যে রেসিডেন্টের কথা যেটা বললাম একটু আগে, সেই রেসিডেন্ট কিন্তু কি প্রাসাদের বিভিন্ন সে অ্যাফেয়ারে কিন্তু সে হস্তক্ষেপ করত। তো এই রেসিডেন্টের কারণে তিনি কিন্তু তার রাজধানী কিন্তু মুঙ্গেরে স্থানান্তর করে ফেলেন। তিনি হচ্ছে ইংরেজদের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার জন্য তিনি ইউরোপীয় সেনাপতির সাহায্যে তার সৈন্যবাহিনীকে উন্নত সামরিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন। তিনি মুঙ্গেরে একটি বিরাট অস্ত্র কারখানা
যেটা তোমাদেরকে একটু আগে বললাম, গড়ে তোলেন। এবং মীর কাসিম ইংরেজ বণিকদের দস্তকের অবৈধ ব্যবহার বন্ধ করতে তিনি সবার বাণিজ্যকেই তিনি কি শুল্কমুক্ত করে দেন, যাতে তারা তাদের দস্তকের অপব্যবহারটা না করতে পারে। এরপরে আসো বক্সারের যুদ্ধের ফলাফল ও তাৎপর্য। বক্সারের যুদ্ধে কি মীর কাসিম সিংহাসনচ্যুত হন এবং মীর জাফর পুনরায় সিংহাসনে আরোহণ করেন। তারপরে হচ্ছে অযোধ্যার নবাব পরাজিত হয়ে, অযোধ্যার নবাবের কিন্তু তার রাজ্যটা কিন্তু হাতছাড়া হয়ে যায়, কিন্তু ইংরেজরা পরে তার সাথে একটা চুক্তি করে এবং তিনি কিন্তু রোহিলাখণ্ডে পালিয়ে যান। অবশ্যই ইংরেজদের সাথে তিনি একটা চুক্তি করে তার রাজ্যটা ফিরে পায় এবং তার রাষ্ট্রকে, বাংলাকে মারাঠা আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য এটাকে একটা বাফার স্টেট হিসেবে কিন্তু সে ব্যবহার করে। এরপরে দেখো যে হচ্ছে ভারতবর্ষে ইংরেজ বাহিনীর সামরিক সক্ষমতা আবার প্রমাণিত হয়, অর্থাৎ পলাশীর যুদ্ধে তো প্রমাণ হয়েছিলই, কিন্তু ইংরেজ সামরিক বাহিনীর যে হচ্ছে ফায়ার পাওয়ার বা তাদের যে সক্ষমতা সেটা কিন্তু এখানে প্রমাণ হয়। এরপরে দেখবা যে হচ্ছে অযোধ্যা নবাবের কাছ থেকে কারা ও এলাহাবাদ দুইটি অঞ্চল কেড়ে নেওয়া হয়, অর্থাৎ সে ঠিক আছে অযোধ্যা ইংরেজরা ফিরিয়ে দিলেও তারা কিন্তু এই কারা আর এলাহাবাদ এই দুইটা অঞ্চল কিন্তু তারা নিয়ে ফেলে। রবার্ট ক্লাইভ আনুষ্ঠানিকভাবে দিল্লির সম্রাট কর্তৃক বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের কর্তৃত্ব লাভ করে, ঠিক আছে। এবং দেওয়ানি লাভের পর বাংলার ব্যবসা বাণিজ্যের ওপর কিন্তু ইংরেজ কোম্পানি এবং ইংরেজ বণিকদের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হয় এবং অন্যান্য বণিকরা অবভিয়াসলি এখানে আর টিকতে পারে না। এরপরে আসো ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ, অর্থাৎ ইংরেজ কর্তৃপক্ষ কোম্পানির দুর্নীতিরোধ এবং স্বার্থ সুরক্ষার জন্য রবার্ট ক্লাইভকে লর্ড উপাধি দিয়ে বাংলায় দ্বিতীয়বার কিন্তু তাকে প্রেরণ করে। তিনি এসেই কি বক্সারের ক্ষতিপূরণ বাবদ 50 লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ অঞ্চল দুইটা বিনিময়ে অযোধ্যা নবাবের সাথে সন্ধি করে এবং অযোধ্যাকে কোম্পানির আশ্রিত রাজ্যে পরিণত করে, অর্থাৎ অযোধ্যা তখন কিন্তু তার নিজের কোনো ক্ষমতা ছিল না। এরপরে তিনি কি করে 1765 খ্রিস্টাব্দের 12ই আগস্ট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানির সনদ লাভ করে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে, অর্থাৎ শাহ আলম তখন যেহেতু পরাজিত হয়ে গিয়েছিল তাই শাহ আলম কি তাদেরকে এই দেওয়ানি সুবিধাটা দেয়। দেওয়ানি অর্থ কি রাজস্ব আদায়ের অধিকার, ঠিক আছে, দেওয়ানি অর্থ রাজস্ব আদায়ের অধিকার। তো দেখো যে 1765 খ্রিস্টাব্দের 12ই আগস্ট এটা অনেক সময় চলে আসে, 1765 সালটা মনে রাখবে, তাহলে সিকিউ লেখার সময় তোমাদের একটু সুবিধা হবে। 1765 সালে কিন্তু তারা দেওয়ানি লাভ করে। এরপরে দেওয়ানি লাভের ফলে কি হয়, দেওয়ানি লাভের ফলে কোম্পানির জন্য একটি বিরাট রাজনৈতিক এটা একটা বিজয়, কারণ দেখো যে তারা কিন্তু পলিটিক্যালিও স্ট্রং, তারা ফিনান্সিয়ালি স্ট্রং এবং তারা ফায়ার পাওয়ারের দিক থেকেও স্ট্রং, তারা কিন্তু সব দিক থেকে একটা স্ট্রং অবস্থানে ছিল। এরপরে দেখো যে দেওয়ানি লাভ করার ফলে এই ইংরেজ কোম্পানিকে তার ব্যবসায় আরও নতুন করে বিনিয়োগের প্রয়োজন করতে হয়নি, অর্থাৎ তারা তাদের ব্যবসায় আর নতুন করে কোনো ইনভেস্টমেন্ট করে নাই। এরপরে কোম্পানির আর্থিক সচ্ছলতা ফিরে আসে, কোম্পানির লাভের ফলে কোম্পানির কর্মচারীদের শুল্কহীন অবাধ বাণিজ্যের একটা সুযোগ তৈরি হয়। কোম্পানি দেওয়ানি লাভ করলেও রাজস্বের ক্ষেত্রে অভিজ্ঞতা এবং অন্যান্য ইউরোপীয় কোম্পানির ঈর্ষার হাত থেকে কোম্পানিকে নিরাপদ করার জন্য লর্ড ক্লাইভ কিন্তু রেজা খান এবং সেতাব রায় নামে দুইজন নায়েবকে রাজস্ব আদায়ের ভার দেন, অর্থাৎ রাজস্ব আদায়ের ভারটা কিন্তু তারা নিজেরা নেয় নাই। মজার বিষয়, কারণ দেখা যাচ্ছে যে কোম্পানির মধ্যে অনেকে থাকতে পারে, তাদেরকে হিংসা করতে পারে বা তাদের কোনো ক্ষতি করতে পারে, এই কারণে তারা কি রাজস্ব আদায়ের ভারটা এই দুইজন নায়েবের হাতে কিন্তু তারা দিয়ে দেয় এবং নায়েবরাই আইনত নবাবের অধীনে হলেও তারা কোম্পানির স্বার্থ রক্ষার দিকেই প্রাধান্য দিত, অর্থাৎ নবাবের নিজের কোনো স্বাধীনতা ছিল না এই জায়গায়। এরপরে দেখো যে দেওয়ানি লাভের পর বাংলা থেকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ ইংল্যান্ডে কিন্তু পাচার হয়, এটা তোমাদের সবারই জানা। এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন। তো দ্বৈত শাসন জিনিসটা কি, যে 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদ চুক্তির মাধ্যমে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকা প্রদানের সম্মত হয়ে কোম্পানি এই অঞ্চলের দেওয়ানি লাভ করে এবং লর্ড ক্লাইভ এক অদ্ভুত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। দ্বৈত শাসনের অর্থ হলো দুইজনের শাসন, ঠিক আছে। এই ব্যবস্থায় আইন শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার এবং শান্তি রক্ষা এবং দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল হচ্ছে বাংলা নবাবের হাতে এবং বাংলার রাজস্ব আদায়, দেওয়ানি সংক্রান্ত বিচার, জমি সংক্রান্ত যেসব ব্যাপার স্যাপার সেগুলা কি কোম্পানির ওপর ন্যস্ত হয়।
অর্থাৎ এইটা কিন্তু তুমি বলতে পারো যে নবাব পায় অনেকটা ক্ষমতাহীন দায়িত্ব, এবং কি এই লর্ড ক্লাইভ বা ইংরেজরা পায় কি দায়িত্বহীন ক্ষমতা। এরপরে আসো যে এই দ্বৈত শাসন, এইটাই হচ্ছে দ্বৈত শাসন, এবং এই দ্বৈত শাসনের প্রভাবে কিন্তু সম্পূর্ণ ক্ষমতাই ইংরেজদের কাছে চলে যায়। দ্বৈত শাসনের প্রভাব অবভিয়াসলি রাজনৈতিক কিছু প্রভাব ছিল। রাজনৈতিক প্রভাবগুলো কি কি, যে নবাবের হাতে কোনো ক্ষমতা ছিল না, সকল ক্ষমতাই কি ক্লাইভের হাতে বা ইংরেজদের হাতে। দ্বৈত শাসনের অনুসারে বাংলা, বিহার, উড়িষ্যার অর্থনৈতিক দায় দায়িত্ব কোম্পানির হাতে চলে যায় অবভিয়াসলি। এরপরে দ্বৈত শাসনের ফলে রাজনৈতিক পরোক্ষভাবে প্রশাসনিক ক্ষমতা লাভের সাথে সাথে কোম্পানির কর্মচারীদের অবৈধ ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে প্রসার লাভ করে। অর্থাৎ কোম্পানি কিন্তু যে সবসময় লিগালি ব্যবসা করতে শুরু করে তাও না, সেখানে কিন্তু লিগাল ইলিগাল দুই ধরনের ব্যবসাই চলতে থাকে। এরপর আসা যে হচ্ছে অর্থনৈতিক প্রভাব, অর্থাৎ অর্থনৈতিক প্রভাব আর কি বলবো যে তারা এরপর আসে অর্থনৈতিক প্রভাব। অর্থনৈতিক প্রভাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশের সম্পদ মারাত্মকভাবে কমতে থাকে। আমাদের দেশ যে একটা সময়ে ধন সম্পদের প্রাচুর্য ছিল, সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সরে যেতে থাকি। আলীবর্দী খানের আমলে হচ্ছে পূর্ণিয়া জেলার বাৎসরিক রাজস্ব যেখানে 4 লক্ষ টাকা ছিল, সেখানে 1769 খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে 25 লক্ষ টাকায় উন্নীত হয়। দিনাজপুর জেলার রাজস্ব 12 লক্ষ টাকা থেকে বৃদ্ধি পেয়ে 17 লক্ষ টাকা করা হয়। এভাবে জোর জবরদস্তি করে রাজস্ব আদায়ের কারণে কি আমাদের অনেক অত্যাচার এবং উৎপীড়নের সম্মুখীন হতে হয়। এরপর দেখো 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তরটা কি, যে ইংরেজি 1770 সাল আর বাংলায় 1176 বঙ্গাব্দ। 1176 বঙ্গাব্দ। ইংরেজি 1770 সাল এবং বাংলা 1176 সালে কিন্তু হচ্ছে একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়। এই দুর্ভিক্ষটা কি এই ইংরেজদের কারণেই কিন্তু সৃষ্টি হয়েছিল। কারণ দেখো যে তারা যখন দেওয়ানি লাভ করে ফেললো বা রাজস্ব আদায়ের অধিকারটা লাভ করে ফেললো, তারা কিন্তু বাংলার মানুষদেরকে আর স্বাধীনভাবে বাঁচতে দেয়নি। তারা কিন্তু তাদের যে অতিরিক্ত রাজস্বের যেই বোঝাটা, সেটা কিন্তু আমাদের মানুষদের উপরে চাপিয়ে দিয়েছিল, যার কারণে কিন্তু এই 76-এর মন্বন্তরের উৎপত্তি হয়। এটাকে বলা হয় হচ্ছে দ্য গ্রেট বেঙ্গল ফ্যামিন অফ 1770 নামেও এটি হচ্ছে পরিচিত। ঐতিহাসিক আর.সি. মজুমদার এখানে হচ্ছে একটা উক্তি করেছিলেন। তিনি উক্তিটা করেছিলেন কি, দেশ যখন নানা অত্যাচার, উৎপীড়ন, দুর্নীতি ও হতাশায় জর্জরিত, তখন 1770 খ্রিস্টাব্দে বাংলায় এক মারাত্মক দুর্ভিক্ষ ঘটেছিল বলে একে 76-এর মন্বন্তর নামে ইতিহাসে আখ্যায়িত করা হয়েছে। এরপরে আসো আমরা কয়েকটা এমসিকিউ দেখি। এমসিকিউগুলো দেখলে আমরা একটা প্রশ্ন সম্পর্কে ধারণা পাবো, যে ইউরোপীয় জাতিসমূহের মধ্যে দুঃসাহসী এবং নৌবিদ্যায় পারদর্শী ছিল কারা। অবশ্যই এখানে কিন্তু পর্তুগিজদের নামটা চলে আসবে, কারণ পর্তুগিজরা কি ছিল, ওরা বেশি রুড ছিল এবং ওরা বেশি দুঃসাহসী ছিল। দেখা যাচ্ছে যে তারা এই উত্তর মহাসাগর থেকে যে আমাদের ভারতবর্ষে আসার যে জলপথটা, সেটা তারা আবিষ্কার করে এবং তারা এখানে তাদের সাম্রাজ্যবাদী নীতিটাকে প্রতিষ্ঠা করে। আলবুকার্ক এর কথা আমি বলেছিলাম তোমাদেরকে। সো তারা তাদের নৌবাহিনীটা অনেক শক্তিশালী ছিল। তো সেক্ষেত্রে পর্তুগিজই হবে এটা সঠিক উত্তর। এরপরে ইংরেজরা কত সালে ভারতে আসে? দেখো, তোমাকে কিন্তু আমি যখন পড়াচ্ছিলাম তখন কিন্তু শুরুতেই বলেছি যে ভারতটা কিন্তু 1601 খ্রিস্টাব্দে রওনা দেয়, বাট তারা কিন্তু 1608 সালে ভারতে প্রবেশ করে। 1608 সালে তারা তাদের যে হচ্ছে সুপারিশপত্রটা, সেটা নিয়ে কি তারা সম্রাটের দরবারে যায় যে আমরা বাণিজ্য করার জন্য এসেছি, আমাদেরকে সুযোগ দেওয়া হোক। এরপরে দেখো দিনেমারগণ কত খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে আগমন করে? অর্থাৎ দিনেমারগণ বলতে আমরা কাদেরকে বুঝি? দিনেমারগণ কত খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে আগমন করে? এটা হচ্ছে 1620 খ্রিস্টাব্দে। এটা কিন্তু প্রায় প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু বোর্ডে আসছে, ঠিক আছে? সো দিনেমারগণ 1620 খ্রিস্টাব্দে ভারতে আগমন করে। ভাস্কো দা গামা কত সালে কালিকট বন্দরে আসে? অবশ্যই 1498 খ্রিস্টাব্দে 20 মে আসে। এরপরে দেখো প্রথম কোন ইউরোপীয় জাতি ভারতবর্ষে আগমন করে? প্রথম কোন ইউরোপীয় জাতি ভারতবর্ষে আগমন করে? এটাও কিন্তু অ্যান্সার হবে কি? পর্তুগিজ। এটারও অ্যান্সার হবে পর্তুগিজ, যারা দুঃসাহসী ছিল এবং নৌবিদ্যায় কিন্তু পারদর্শী ছিল। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কি উদ্দেশ্যে? তারা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? সামাজিক উদ্দেশ্যে কখনোই না। প্রাচ্যের বাণিজ্যিক আধিপত্যের উদ্দেশ্যে কি হতে পারে? বাণিজ্যিক আধিপত্যের উদ্দেশ্যে হতে পারে। রাজনৈতিক উদ্দেশ্যে, পলিটিক্যাল উদ্দেশ্যে হতে পারে? একদমই না।
ধর্মীয় উদ্দেশ্যে তো না, তাহলে প্রাচ্যে বাণিজ্যিক আধিপত্যের উদ্দেশ্যে। এরপরে দেখো যে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ইংরেজদের কুঠি এবং দুর্গ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ধর্মপ্রচার, আধিপত্য বিস্তার, নাগরিকত্ব লাভ। অবশ্যই আধিপত্য বিস্তার এখানে, ঠিক আছে, কারণ তারা এই বাণিজ্য কুঠিগুলোর মাধ্যমে কি করতো, তাদের শক্তিটাকে আরও বাড়াতো। পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের প্রধান কারণ কী ছিল? মির্জাফরের বিশ্বাসঘাতকতা, নবাবের অযোগ্যতা, লর্ড ক্লাইভের রণকৌশল, নবাবের সেনাবাহিনীর দুর্বলতা। আপাতত দৃষ্টিতে এই সবগুলো মনে হলেও বা সবগুলোই দেখা যাচ্ছে যে মনে হলো বা কনফিউজিং মনে হলো, এখানে কিন্তু মির্জাফরের বিশ্বাসঘাতকতাটাই প্রধান প্রাধান্য পাবে। কারণ দেখো যে মির্জাফর যদি তার ওই বিশাল সংখ্যক সৈন্য থাকার পরেও সে যদি এরকম বিশ্বাসঘাতকতা না করে যদি নবাবের পক্ষে যদি সে যুদ্ধ করতো, তাহলে অবশ্যই নবাব সেখানে জিততে পারতো বা ফলাফলটা অন্যরকমও হতে পারতো। নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি? ঘসডি বেগম, এটা তো বলার কিছু নাই, পারোই। আর পলাশির প্রান্তর ভারতের কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী নদীর তীরে। তো এখান থেকে মোটামুটি এই ধরনের প্রশ্নগুলোই আসে, মোটামুটি সহজ প্রশ্নই আসে, কঠিন প্রশ্ন তেমন একটা আসে না। কিছু প্রশ্ন থাকে যে কনফিউজিং, মনে হয় যে সবগুলোই অ্যান্সার, বাট তোমরা ওইগুলো একটু কেয়ারফুলি অ্যান্সার করার চেষ্টা করবা। মীর কাসিমের রাজধানী স্থানান্তরের মূল কারণ কি ছিল? প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, প্রশাসনকে ইংরেজ প্রভাব মুক্ত রাখা। এটা তো দেখলেই বোঝা যাচ্ছে যে প্রশাসনকে ইংরেজ প্রভাব মুক্ত রাখা, কারণ তোমাদেরকে রেসিডেন্টের গল্পটা বলেছিলাম যে তখন কিন্তু ইংরেজদের একটা করে রেসিডেন্ট ছিল, ঠিক আছে। তো এই রেসিডেন্ট কি? তাদের শাসন কার্যে হস্তক্ষেপ করতো। তো এই কারণে কিন্তু মীর কাসিম তার রাজধানীটাকে মুর্শিদাবাদ থেকে কিন্তু মুঙ্গেরে স্থানান্তর করে। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1764 সালে, ইজি জিনিস। এরপরে মীর কাসিম কোথায় বাংলার রাজধানী স্থানান্তর করে? মুঙ্গেরে। তারপর হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে? এইখানে দেখো একটা জিনিস, যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে? তোমাদেরকে আমি সালটা বলেছিলাম কিন্তু সেই সাথে তারিখটাও বলেছিলাম। সালের সাথে তোমাদেরকে তারিখটাও বলেছিলাম। তারিখটা কি? 12ই আগস্ট। 1765 সালের 12ই আগস্ট কিন্তু তারা এই দেওয়ানিটা লাভ করে, ঠিক আছে। 1765 সালের 12ই আগস্ট, ঠিক আছে। আর এটার উত্তর হচ্ছে মুঙ্গের। তারপরে আসো দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তককে। অবশ্যই এরপরে কত সালে 76-এর মন্বন্তর হয়েছিল? এটা তুমি একটু অ্যান্সারগুলো খেয়াল করবা, ঠিক আছে, অ্যান্সারগুলো একটু খেয়াল করবা। 1770 দেওয়া থাকলে 1770 দিবা, 1176 দেওয়া থাকলে 1176 দিবা, বাট প্রশ্নের দিকে খেয়াল করবা যে সাল বলেছে নাকি সন বলেছে। তো এখানে 1176 অ্যান্সার আছে, ঠিক আছে, 1176 আমি দিয়ে দিলাম। তারপরে আসো পরের প্রশ্নে যাই। 1757 সালে পলাশী যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে মধ্যযুগের অবসান ঘটে, কোম্পানির শাসনের সূচনা ঘটে, ভারতীয়দের ক্ষমতা বৃদ্ধি পায়। ভারতীয়দের ক্ষমতা তো কখনো বৃদ্ধি পাওয়ার কথা না, সুতরাং উত্তর হবে কি? এরপরে আসো পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণে যুদ্ধ করেন কে? মীর মদন, মোহনলাল, মির্জাফর। অবশ্যই এখানেও উত্তর হবে। এরপর আসো নিচের উদ্দীপকটি পড়ো এবং এই দুইটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে দুইটা প্রশ্ন ছিল, যে উদ্দীপকটা কি দেখি সিফফিনের যুদ্ধে। তো এই উদ্দীপকটা পড়ে নিজের প্রশ্ন দুইটার উত্তর করতে বলছে। সিফফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আক্রমণে মুয়াবিয়া যখন কোণঠাসা হয়ে পড়েন, তখন এখানে আম্মার আল আস তার কুটচালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ বন্ধ করেন এবং নিজের পরাজয় ডেকে আনেন। এটার সাথে কোনো কিছু মিল পাও? এটার সাথে মির্জাফরের একটা মিল পাচ্ছ না? যে মির্জাফর যখন তার কুটচালে নবাব যখন যুদ্ধ বন্ধ করলো, তখনই কিন্তু কি ইংরেজরা অতর্কিত আক্রমণের মাধ্যমে কিন্তু নবাবের সেনাবাহিনীকে কিন্তু তারা ধরাশায়ী করে ফেলে। তো এখানে এইটার সাথে কিন্তু পলাশীর যুদ্ধের মিলই পাওয়া যাচ্ছে। এরপরের প্রশ্ন দেখি। উল্লেখিত যুদ্ধে অর্থাৎ পলাশীর যুদ্ধে বাংলার স্বাধীনতা হারিয়েছিল, নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল, বাংলা থেকে ইংরেজরা বিতাড়িত হয়েছিল, ফরাসিরা ক্ষমতাশালী হয়েছিল। অবশ্যই বাংলার স্বাধীনতা হারিয়েছিল, উত্তর হবে। এখান থেকে কি কি জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে? জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা এক নজরে দেখে নিই, এরপরে আমরা হচ্ছে গ ঘ বা দেখা যাচ্ছে যে তোমার প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের দিকে আমরা যাব। জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন? ভাস্কো দা গামা, খুবই ইজি। কোন পর্তুগিজ নাবিক ভারতে আগমন করেন? এটারও সেম উত্তর। ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে আসেন? 1498 খ্রিস্টাব্দের 20 মে। তারপরে
ভারতবর্ষে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই যে এটা কে ছিলেন বলতে পারবা? এটাই ছিলেন কে? আলবুকার্ক। এবং এই আলবুকার্কই কিন্তু ছিলেন নীল জল নীতির প্রবর্তক। আলবুকার্ক কি প্রবর্তন করেছিলেন? নীল জল নীতি। এটা কিন্তু অনেক সময় জ্ঞানমূলক বা অনুধাবনমূলকে দিয়ে দিতে পারে, তখন কিন্তু তোমাদেরকে এটা খুব সিনসিয়ারলি উত্তর করতে হবে। এরপর দেখি যে দিনেমাররা কোন কোম্পানির মাধ্যমে ভারতবর্ষে ব্যবসা শুরু করে? অবশ্যই ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের। এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? তোমরা 1599 সালে গঠিত হয়, তোমরা জানো। 1607 সালে তারা কি সার্টিফিকেটটা পায়? 1600 সালে কিন্তু গঠিত হয় না, 1600 সালে কি তারা রানীর কাছ থেকে সার্টিফিকেটটা পায় যে ঠিক আছে তোমরা এখন ব্যবসা বাণিজ্য করতে যেতে পারো। বাট প্রথম কখন গঠিত হয়? 1599 খ্রিস্টাব্দে গঠিত হয়। আলীবর্দী খানের প্রকৃত নাম কি? আলীবর্দী খানের প্রকৃত নাম কি? আলীবর্দী খানের প্রকৃত নাম তোমাদেরকে আমি পড়াইছিলাম কি এখানে স্লাইডে? মনে হয় নাই, এটা স্লাইডে অ্যাড করি নেই আমি, তুমি এটা লিখে নাও। আলীবর্দী খানের প্রকৃত নাম কি? আলীবর্দী খানের প্রকৃত নাম হলো মির্জা মোহাম্মদ আলী। আলীবর্দী খানের প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী, ঠিক আছে? আলীবর্দী খানের প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী। এরপরে আসো, সিরাজউদ্দৌলা কত সালে সিংহাসনে আরোহণ করেন? অবশ্যই 1756 সালে। এবং 1757 সালে কি পলাশির যুদ্ধ হয়। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। এবং 1176 বঙ্গাব্দের ভয়াবহ দুর্ভিক্ষ কি নামে পরিচিত? 76-এর মন্বন্তর, এটা তো জানোই। 76-এর মন্বন্তর কত সালে সংঘটিত হয়? ওই তো ইংরেজি 1770 ইংরেজি সন, আর বাংলা সন কি 1176। এই প্রশ্নগুলি ঘুরে ফিরে বারবার চলে আসে। এরপরে আসো অনুধাবনমূলক প্রশ্নে। অনুধাবনমূলক প্রশ্নে কি ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের কারণ কি? তোমরা জানো যে হচ্ছে, যেটা তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমাদের ভারতবর্ষ কি ধন সম্পদে প্রাচুর্য ভরপুর ছিল, ঠিক আছে? তো এই কারণে এই যে এখানকার যে মশলা, এখানকার যে রেশম শিল্প, এখানকার রেশম শিল্পের ক্ষতিও কিন্তু ব্রিটিশরাই করেছিল। কারণ ব্রিটিশরা মাঝখানে তাদের যে আমাদের যে রেশম শিল্প সেটা রপ্তানি করা তারা নিষিদ্ধ করে দিয়েছিল তাদের রেশম শিল্পকে বাঁচানোর জন্য। সো এখানকার রেশম শিল্প বলো বা হচ্ছে তুমি এখানকার মশলা বলো, মশলার কারণেই মেইনলি বিখ্যাত ছিল। তো এইসব কারণেই দেখা যাচ্ছে যে ভারতবর্ষে ইউরোপীয়রা দেখা যাচ্ছে আসতে শুরু করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচয় দাও। অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে এসেছে? 1599 সালে প্রথম গঠিত হয়। 1600 সালে তারা সনদ পায়, 1601 সালে তারা রওনা দেয়, এবং 1608 সালে কিন্তু তারা আমাদের এই ভারতবর্ষে আসে এবং সম্রাটের কাছে কি তাদের যে সুপারিশপত্রটা সেটা নিয়ে যায় যে তারা বাণিজ্য করতে চায়। এরপরে দেখো কলকাতা নগরীর গোড়াপত্তন কিভাবে হয়েছিল। অর্থাৎ জব চার্নক মাত্র 1200 টাকায় তিনি 3টে গ্রাম ক্রয় করেছিলেন, সুতানটি, গোবিন্দপুর এবং কলকাতা। এবং তিনি 3টি গ্রাম ক্রয় করে তিনি হচ্ছে যখন সেখানে যখন বসতি স্থাপন করা হয় তখন কিন্তু এইভাবে কিন্তু কলকাতা গঠিত হয়। এবং এই কলকাতায় কিন্তু পরবর্তীতে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে। ফরাসিদের বিফলতার একটি কারণ ব্যাখ্যা করো। ফরাসিদের বিফলতার একটি কারণ কি? সেটা হচ্ছে যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, তুমি বলতে পারো। সপ্তবর্ষব্যাপী যুদ্ধের মাধ্যমে তারা দেখা যাচ্ছে যে ওই দিকে যখন ফোকাসটা তাদের ছিল তখন কিন্তু তারা এই দিকে ফোকাস দিতে পারে নাই, যে এই দিকে তাদের যে ইঙ্গো ফরাসির দ্বন্দ্বটা হচ্ছিল, বা এখানে যে আমি 3টা যুদ্ধের কথা বললাম যে ইঙ্গো ফরাসির দ্বন্দ্বের কারণে যে 3টা যুদ্ধ সংঘটিত হয়, এই 3টা যুদ্ধের দিকে কিন্তু তারা অতটা নজর দিতে পারে নাই, বা তারা অতটা ফান্ড দিতে পারে নাই, তারা অতটা অর্থ ব্যয় করতে পারে নাই ফরাসি সরকার। যার কারণে কি ফরাসিদের বিফলতার এটাও একটা কারণ। এরপরে কি অন্ধকূপ হত্যা কি? এখন দেখো অন্ধকূপ হত্যাটা কি জিনিস তোমাদেরকে একটু বলি। আচ্ছা, অন্ধকূপ হত্যাটা হলো যে হলয়েলের নাম তোমরা সবাই শুনেছো। হলয়েল যখন হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার হাতে বন্দী হয়েছিল, সে যখন বন্দী দশা থেকে মুক্ত হয়, সে ফিরে এসে সে কিন্তু একটা গুজব রটায়। গুজবটা কি? যে নবাব সিরাজউদ্দৌলা এমন একটা ঘর তিনি তৈরি করেছিলেন যে 18 ফুট দৈর্ঘ্য, যেটা দৈর্ঘ্য ছিল হচ্ছে 18 ফুট, প্রস্থ ছিল হচ্ছে, তাহলে তিনি এমন একটা ঘর তৈরি করেছিলেন যে দৈর্ঘ্য ছিল 18 ফুট, প্রস্থ ছিল হচ্ছে 14.10 ফুট। সেই ঘরে তিনি কি কতজন সৈন্য? তিনি 123 জন ব্রিটিশ সৈন্যকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছিলেন। এটা কিন্তু গুজব ছিল। সো অন্ধকূপ হত্যা বলতে এখানে কি বোঝাচ্ছে আমি আবার একবার বলি। হলয়েল যখন নবাব সিরাজউদ্দৌলার বন্দি দশা থেকে মুক্ত হয়, বন্দি দশা থেকে মুক্ত হওয়ার পরে সে ফিরে এসে একটা গুজব রটায়। গুজবটা কি ছিল? যে নবাব সিরাজউদ্দৌলা 123 জন ব্রিটিশ সৈন্যকে একটা ঘরে বন্দি করে এবং সে ঘরে তারা শ্বাসরোধ হয়ে মারা যায়। সেই ঘরটার দৈর্ঘ্য আমি তোমাদেরকে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিলাম, 18 ফুট বাই 14.10 ফুট। তো এটা একটা গুজব ছিল, পরবর্তীতে এটা প্রমাণ হয়ে যায়। তো এইটাই বেসিক্যালি অন্ধকূপ হত্যা। আলীনগরের সন্ধি কি? আলীনগরের সন্ধি ব্রিটিশদের সাথে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা যে অপমানজনক একটি চুক্তি করে,
আপোষের চুক্তি করে, সেটি হচ্ছে আলীনগরের সন্ধি। অজ্ঞতা ও অদূরদর্শিতাই ছিল নবাব সিরাজউদ্দৌলার পতনের অন্যতম কারণ, ব্যাখ্যা করো। নবাব সিরাজউদ্দৌলা কিন্তু নবাব হিসেবে খারাপ ছিল না, কিন্তু তিনি ছিলেন অদূরদর্শী। তিনি যে ইংরেজরা যে তাকে তার যে নাকের নিচে দিয়ে তারা যে হচ্ছে এত কিছু করে ফেললো, বা তাদের যে শক্তি বৃদ্ধি করলো, প্রাসাদ ষড়যন্ত্রের শিকার, তো সব কিছু আসলে তরুণ নবাব হিসেবে তিনি হ্যান্ডেল করতে পারেননি। তো তার যে এই অজ্ঞতা বা অদূরদর্শিতা, এটাই ছিল মূলত সিরাজউদ্দৌলার পতনের মূল কারণ। এরপরে আসো বক্সারের যুদ্ধ কি, ব্যাখ্যা করো। অর্থাৎ 1764 সালে মীর কাসিমের সাথে ইংরেজদের যে যুদ্ধটা হয়, সেই যুদ্ধটাই হচ্ছে মূলত বক্সারের যুদ্ধ। তো এই বক্সারের যুদ্ধে কিন্তু মীর কাসিমের শোচনীয় পরাজয় হয়, এবং মীর কাসিম পরে 1777 খ্রিস্টাব্দে দিনহীন অবস্থায় দিল্লিতে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। এই যুদ্ধের মাধ্যমে আমাদের যে বাংলার স্বাধীনতার যে শেষ সূর্য, সেই শেষ সূর্যটা কিন্তু নিভে যায়। অর্থাৎ আমাদের বাংলা স্বাধীন হওয়ার কোনো চান্স থাকে না। যতটুকু চান্স ছিল মীর কাসিমের জন্যে, সেটাও কি শেষ হয়ে যায়। এরপরে আসো যে হচ্ছে ইংরেজদের দেওয়ানি লাভের গুরুত্ব ব্যাখ্যা করো। অর্থাৎ এটা তো ইংরেজরা যখন দেওয়ানি লাভ করে ফেললো, দেওয়ানি মানে কি, রাজস্ব আদায়ের অধিকার। তারা যখন রাজস্ব আদায়ের অধিকার লাভ করে ফেললো, তখন তারা তাদের যে রাজনৈতিক প্রভাব বা অর্থনৈতিক প্রভাব, যেগুলো তোমাদেরকে একটু আগে বললাম, সেই রাজনৈতিক প্রভাব বা অর্থনৈতিক প্রভাবগুলো খাটানোর মাধ্যমে কিন্তু তারা এই যেই হচ্ছে দেওয়ানি লাভের তারা ক্ষমতাকে তারা পরিপূর্ণভাবে ব্যবহার করলো, এবং তাদের আর কোনো মানে লস ছিল না। ঠিক আছে, তাদের যে ব্যবসা বা তাদের যে লিগ্যাল বলো বা ইললিগাল বলো, তাদের কোনো জায়গায় কোনো লস ছিল না। তো এরপরে আসো দ্বৈত শাসন বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। অর্থাৎ দ্বৈত শাসন বলতে বোঝায় কি, দুইজনের শাসন। নবাবের হাতে শুধু থাকবে ওই দেশ রক্ষা আর প্রশাসনের দায়িত্ব, আর রাজস্ব আদায় বা দেখা যাচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয়, এগুলোর দায়িত্ব কার থাকবে? এগুলোর দায়িত্ব থাকবে রবার্ট ক্লাইভের বা ব্রিটিশদের। তো যার কারণে নবাব পায় কি, ক্ষমতাহীন দায়িত্ব, আর ব্রিটিশরা পায় কি, দায়িত্বহীন ক্ষমতা। এরপরে আসো 76-এর মন্বন্তর এর কারণ সংক্ষেপে বর্ণনা করো। 76-এর মন্বন্তরের কারণ কি, যখন এই যে ইংরেজরা যখন দেওয়ানি লাভের অধিকার লাভ করে ফেললো, তখন কি তারা কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে উঠলো। তারা তাদের রাজস্ব আদায়ের যে মাত্রাটা, সেটা কিন্তু তারা বাড়িয়ে দিল, এবং বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেইটার ফলাফলই কিন্তু ছিল 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তর কিন্তু নতুন কিছু না, এটা ছিল কি, তাদের ইংরেজদের এই অতি প্রতিপত্তির বা অতি প্রভাবের ফলাফল। এরপরে আসো আমরা কিছু সিকিউ দেখি, মানে জাস্ট গুলো আমরা একটু দেখি। যে এখানে দেখো একটা উদ্দীপক আছে, যে 1918 সালে রাশিয়ার সমাজতান্ত্রিক নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন, ঠিক আছে, এটাকে আমি সংক্ষেপে লিখছি একটু। তো সিও রাজধানী পেট্রোগ্রাড হতে অধিকতর নিরাপদ স্থানে মস্কোতে স্থানান্তর করেন। মস্কো দেশের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় বহিঃশত্রুর আক্রমণের আশঙ্কা কম ছিল। তাছাড়া পেট্রোগ্রাডে সুবিধাভোগী শ্রেণীর নিরাপদ অভয়ারণ্য হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন, তিনি এই সিদ্ধান্ত নেন। এরপর তিনি দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য অর্থনৈতিক বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি হাতে নেন। রাষ্ট্রীয় কোষাগারের পূর্ণতা বিধানই যার মূল লক্ষ্য ছিল। তোমরা কি এর সাথে কার মিল পাও? এর সাথে কার মিল পাও বলো তো? এই লেনিনের সাথে তোমরা কার মিল পাচ্ছ? মেয়ের সাথে কিন্তু তোমরা মিল পাচ্ছ মীর কাসিমের। কিভাবে মিল পাচ্ছ আমি বলি। এই মীর কাসিম কি করে? মীর কাসিম তার রাজধানীটাকে মুর্শিদাবাদ থেকে ইংরেজদের প্রভাব মুক্ত করার জন্য কি করে, মুঙ্গেরে স্থানান্তর করে। তারপরে মীর কাসিম কি করে, যে বিভিন্ন জায়গা থেকে সে কিন্তু অর্থ কালেক্ট করা শুরু করে, কারণ মীর জাফর রাজকোষের অবস্থা অনেক বাজে করে ফেলছিল। মীর জাফরের কাছে কিন্তু কোনো অর্থ ছিল না। মীর জাফর নিজেরই অলংকার, জমি জমা, নিজেরই সব কিছু বিক্রি করে সে ইংরেজদের পাওনা পরিশোধ করেছিল। সুতরাং মীর জাফরের কাছে কোনো অর্থ ছিল না, ঠিক আছে। তো মীর জাফর যখন এই রাষ্ট্রীয় কোষাগারের এত বাজে হাল করে রেখেছিল, মীর কাসিম সেখানে চেষ্টা করেছিল কি, অর্থনৈতিকভাবে একটু নিজের প্রশাসনকে একটু অর্থনৈতিকভাবে শক্তিশালী করার, ঠিক আছে। তিনি রাজধানী স্থানান্তরের মাধ্যমে ইংরেজদের একটু প্রভাব মুক্ত করার চেষ্টা করেছিলেন। তো এর সাথে মূলত মীর কাসিমের মিল আমরা পাচ্ছি। এখন দেখো প্রশ্নটাকে কি আছে, উদ্দীপকের শাসকের কর্মকাণ্ডের সাথে পাঠ্য বইয়ের কোন শাসকের কর্মকাণ্ডের মিল খুঁজে পাওয়া যায়? অবশ্যই মীর কাসিম। তুমি কি মনে করো উক্ত শাসকের গৃহীত কর্মকাণ্ডই প্রতিপক্ষের মনে সন্দেহ ও অসন্তোষের জন্ম দেয়? মতামত দাও। অর্থাৎ অবশ্যই মীর কাসিম যখন এত ভালো ভালো কাজ করলো, তখন কিন্তু সেটা কিন্তু ইংরেজদের হজম হয় নাই।
ইংরেজরা কিন্তু সেটাকে মেনে নিতে পারে নাই। সেখানে কিন্তু অবশ্যই একটা অস্থিরতা বা একটা অসন্তোষ কিন্তু তাদের মধ্যে নানা বেঁধেছিল, যে তাহলে মীর কাসিম তাদের পুতুল নবাব না। ঠিক আছে, মীর কাসিম চেয়েছিল যে তার বাংলাকে একটু শক্তিশালী করতে বা তার প্রশাসনকে একটু শক্তিশালী করতে, ইংরেজদের প্রভাব মুক্ত করতে, ইংরেজদের থেকে বেরিয়ে আসতে। কিন্তু মীর কাসিমের সেই চেষ্টাটাও ব্যর্থ হয়ে যায় বক্সারের যুদ্ধের মাধ্যমে। এরপরে বাবর ভারতীয় উপমহাদেশের আগমন করে ইব্রাহিম লোদির সাথে পানিপথের প্রথম যুদ্ধে লিপ্ত হন। তিনি মাত্র 12,000 সৈন্য নিয়ে ইব্রাহিম লোদিকে মোকাবেলা করেন। ইব্রাহিম লোদির লক্ষাধিক সৈন্যকে পরাস্ত করে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এবার আমাকে বলো তো, উদ্দীপকের সাথে কোনো একটা যুদ্ধের মিল পাচ্ছ? একটা যুদ্ধের মিল আছে, সেটা হচ্ছে পলাশির যুদ্ধ। কারণ পলাশির যুদ্ধে কি ইংরেজদের সৈন্য সংখ্যা ছিল কম এবং নবাবের সৈন্য সংখ্যা ছিল বেশি, বাট নবাবের এত বিশাল সংখ্যক সৈন্য নিয়েও কিন্তু জিততে পারেনি। উক্ত যুদ্ধে নবাবের পরাজয়ের কারণগুলো বিশ্লেষণ করো। অর্থাৎ পলাশির যুদ্ধে যে নবাবের যে পরাজয়ের কারণ, সেটা তোমাদেরকে বিশ্লেষণ করতে বলছে। এখানে তোমরা দিতে পারো যে নবাবের অদূরদর্শিতা, তারপরে দিতে পারো প্রাসাদ ষড়যন্ত্র, তারপরে দিতে পারো হচ্ছে বাংলার তৎকালীন কুলসিত রাজনীতি, তোমাদেরকে যে কারণগুলো দেখিয়েছিলাম। ঠিক আছে, এরপরে আসো, আলেকজান্ডার 327 খ্রিস্টাব্দের খ্রিস্টপূর্বাব্দে ভারতে অভিযান চালান। এই অভিযানে অনেক সহজ হয়ে যায় যখন তক্ষশিলার রাজা অম্ভি আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। নিজ ক্ষমতা রক্ষার আশায় অম্ভি ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করেন। তোমরা কি বিশ্বাসঘাতকতা টার্মটার সাথে কত মিল পাচ্ছ? এখানে কিন্তু বিশ্বাসঘাতকতার সাথে কিন্তু মিল আছে কার? মীর জাফর। কারণ এই মীর জাফরের কারণে কি ইংরেজরা যে আমাদের যে বাংলায় যে প্রভাব বিস্তার করে, সেটা কিন্তু মীর জাফরের কারণেই কিন্তু সহজ হয়ে যায়, বা মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে কিন্তু সহজ হয়ে যায়। উদ্দীপকে অম্ভীর কর্মকাণ্ডের সাথে তুমি বাংলার নবাবী শাসন আমলের কার মিল খুঁজে পাও? মীর জাফরের মিল খুঁজে পাই। তুমি কি মনে করো উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর জন্য একমাত্র কারণ? আসলে কি একমাত্র কারণ? মীর জাফরের বিশ্বাসঘাতকতাই কি একমাত্র কারণ? না, আরও কিছু কারণ ছিল। সেটা কি? নবাবের অদূরদর্শিতা বলতে পারো, তৎকালীন বাংলার কুলসিত রাজনীতি বলতে পারো, বা তো তার দেখা যাচ্ছে যে ইংরেজদের যে পাওয়ারটা ছিল তখন, বা ইংরেজদের যে প্রভাবটা ছিল, সেটা তুমি বলতে পারো। তুমি এখানে তোমার মতো করে কারণ দিয়ে তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করে তুমি জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, এরপরে আসো, জয়নগর একটি উন্নত অঞ্চল। এখানে যাতায়াত ব্যবস্থার উন্নতির ফলে অনেক অঞ্চলের ব্যবসায়ীরা এই অঞ্চলে ব্যবসার জন্য আসে। উক্ত ব্যবসায়ীদের একটি দল অত্যন্ত শক্তিশালী ছিল। তারা জয়নগরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মে লিপ্ত হয়ে পড়ে এবং অঞ্চলটিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। তাহলে জয়নগরের সাথে কার মিল পাচ্ছ? জয়নগরের সাথে আমাদের ভারতবর্ষের মিল পাচ্ছ, এবং এই ভারতবর্ষের সাথে কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্যবসায়ীদের সাথে কার মিল পাচ্ছ? ইংরেজদের মিল পাচ্ছ। অর্থাৎ তারা এখানে ব্যবসার উদ্দেশ্যে আসলেও কিন্তু তারা এখানে পরবর্তীতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। উদ্দীপকে বর্ণিত ঘটনা তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? অবশ্যই এখানে বলতে পারো ইংরেজদের আগমন বা ইউরোপীয়দের আগমনকে তুমি অ্যাড্রেস করতে পারো। এরপরে পাঠ্য বইয়ের উক্ত যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করো। অর্থাৎ ইংরেজদের সাথে যে আমাদের এই পলাশির যুদ্ধ, যেটা আমরা বলি যে পলাশির যুদ্ধ হয়েছিল, পলাশির যুদ্ধের তুমি ফলাফলটা এখানে ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে, এরপর আমরা যাই, ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। আমেরিকা আবিষ্কারের পথে তিনি কিউবা, বাহামা, জ্যামাইকা আবিষ্কার করেন। তার এই আবিষ্কারের পৃথিবীতে নতুন এক দিগন্তের পথ উন্মোচিত হয়। আচ্ছা, আবিষ্কার নিয়ে যখন কথা বলছিলাম, আমি কি বলেছিলাম যে ভাস্কো দা গামার কথা, পর্তুগিজ নাবিকের কথা? উদ্দীপকের নাবিক ক্রিস্টোফার কলম্বাসের সাথে পর্তুগিজ কোন নাবিকের মিল আছে? ব্যাখ্যা করো। খুবই ইজি জিনিস, পর্তুগিজ ভাস্কো দা গামার মিল আছে। কারণ ভাস্কো দা গামা কি এই উত্তমাশা অন্তরীপ হয়ে তিনি ভারতবর্ষে আসার জলপথটা প্রথম আবিষ্কার করেন, এবং তাকে অনুসরণ করে পরে বাকিরা ভারতবর্ষে আসে, বা বাকি ইউরোপীয়রা। তো এখানে ভাস্কো দা গামার নামটা তুমি বলবে। আর উক্ত নাবিকের উপমহাদেশে আগমনের মধ্য দিয়ে ইউরোপীয় যে শক্তির উত্থান হয় তা বিশ্লেষণ করো। অর্থাৎ উক্ত নাবিকের ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন, এবং আমেরিকা আবিষ্কারের পথে তিনি কিউবা, বাহামা, জ্যামাইকা আবিষ্কার করেন। তার এই আবিষ্কারে পৃথিবীতে নতুন এক দিগন্তের পথ উন্মোচিত হয়। অর্থাৎ ক্রিস্টোফার কলম্বাসের সাথে কিন্তু আমরা একজন পর্তুগিজ নাবিকের মিল পাচ্ছি। পর্তুগিজ নাবিকটা কে? সেটা হচ্ছে যে এখানে গতেই প্রশ্ন করছে, গ নম্বরে, সেটা হচ্ছে আমরা ভাস্কো দা গামার মিল পাচ্ছি। কারণ এই ভাস্কো দা গামায় কি ওই আফ্রিকার উত্তমাশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ, সেখান থেকে কিন্তু তিনি ভারতবর্ষে আসার জলপথটা প্রথম আবিষ্কার করে, এবং
এরপরে কিন্তু বাকিরা তাকে অনুসরণ করে আসে আমাদের এই ভারতবর্ষে। তারপরে দেখো, উক্ত নাবিকের উপমহাদেশে আগমনের মধ্য দিয়ে ইউরোপীয় শক্তির উত্থান হয়, যে উত্থান ঘটে তা বিশ্লেষণ করো। অর্থাৎ উক্ত নাবিকের উপমহাদেশে আগমনের মধ্যে দিয়ে, অর্থাৎ পর্তুগিজরা আসে, ওলন্দাজরা আসে, দিনেমাররা আসে, তারপরে হচ্ছে ইংরেজরা আসে, ফরাসিরা আসে। তুমি যখন কয়েকটা লাইন দিয়ে যখন এগুলোকে ব্যাখ্যা করবে, তখন তুমি যখন একসাথে সবগুলো ব্যাখ্যা করবে, তখন তোমার উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তুমি আগে পর্তুগিজদের কথা বললে, তারপর হচ্ছে তুমি ওলন্দাজদের কথা বললে, দিনেমারদের কথা বললে, তারপর হচ্ছে তুমি সবার শেষে ফরাসিদের কথা বললে। যখন তুমি সবার কথা বলবা যে হচ্ছে এরা কিভাবে এসেছিল বা এদের প্রেক্ষাপটটা কি, আসার প্রেক্ষাপটটা কি, তখন এরাই কিন্তু ইউরোপীয় অঞ্চলের যে শক্তি সেটার কিন্তু উত্থান ঘটে, এবং ইংরেজরা কিন্তু শেষমেশ এই ইউরোপীয় অঞ্চলের যে শক্তিগুলো ছিল তাদের মধ্যে ইংরেজরাই টিকে যায় শেষমেশ। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের আমি চেষ্টা করেছি যে তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ প্রশ্নের একটা ধারণা দেওয়ার, এবং সেই পাশাপাশি তোমাদেরকে চেষ্টা করেছি যে এই পুরো অধ্যায় সম্পর্কে একটা ধারণা দেওয়ার। তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়াশোনা করবে।